আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ফয়সাল ভাই, আসতে হ্যাঁ, পেরেছেন? এই তো হ্যাঁ। Nice. ভালো আছেন ফয়সাল? এই কি খবর, কেমন আছেন? ভালো আছেন ভাবি? আছি। ফয়সাল কোথায়? ও একটু বাচ্চাদের সাথে আছে তো এই জন্য আসতে পারছে না। ও, ফয়সাল কিন্তু আমাদের পার্টনার আবার। ভাবি জানেন তো? হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, স্মল ওয়ার্ল্ড, সবাই সবাইকে চেনেন দেখা যাচ্ছে। মঙ্গল, হ্যাঁ। আমাদের মাঝখানে আছেন হচ্ছে আম, আমার একজন খালা। মেবি শি ওয়ান্টস টু স্পিক। হ্যাঁ, হ্যাঁ, সালাম খালা। ওয়ালাইকুম সালাম সব ভাগনা ভাগ্নিরা। হ্যাঁ, কেমন আছেন খালা? ভালো আছেন খালা? হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ সময় হ্যাঁ দেওয়ার জন্য আপনার তো ব্যস্ততার মাঝে। আহ, না আমার ঠিক সেরকম ব্যস্ততা নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালাম। আলাইকুম। তো একজন হচ্ছে জান্নাতুন নাহার, যার একটা সংসার আছে, যার বাচ্চাকে কাউকে দেখে রাখতে হয়। হ্যাঁ, সবারই আছে হয়তো। তো কিন্তু আজকে বললো আমরা ফয়সাল বাচ্চাকে দেখে রাখছি ভাবি। হ্যাঁ, ও দেখে রাখছে আজকে। আমরা স্বল্প সময়টা ইউজ করতে থাকি, ডেফিনেটলি হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিছুক্ষণ সময় লাগবে। তো সেই জন্য একটু চটজলদি পরিচয় পর্বটা সেরে ফেলি আর কি। হুম, তো আহ, আপনারা যদি একজন একজন করে নিজেদের পরিচয় হিসেবে শুধু জাস্ট নামটা বলেন এবং বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং লেটেস্ট প্রফেশন কি ছিল বা এরকম কিছু একটা ইনফরমেশন সংক্ষেপে জাস্ট সময়টা পার করা আর কি, মানুষজন আসতে আসতে। আপু, আপনি শুরু আচ্ছা। করেন। আপনি সবার আগে আসছেন যখন। আমাকে বলছো? জি, জি। আচ্ছা। আমার নাম জান্নাতুন নাহার তন্দ্রা। সবাই আমাকে তন্দ্রা নামেই চেনে। আমি পেনসিলভেনিয়াতে থাকি। এখানে আমি লিহা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আর বাংলাদেশে আমার পড়াশোনা, বাংলাদেশে আমি আন্ডারগ্র্যাড করেছি কুয়েট থেকে। আমি 2005-এর ব্যাচ। আর একাডেমিক ছাড়া আমি আর যেটা করি একটু লেখালেখি করার চেষ্টা করি, এই তো। এটা খুবই মারাত্মক কোইন্সিডেন্স যে আপনি আমার নেইবার, আমি জানতাম না। আচ্ছা। হ্যাঁ, তুমি ওই যে একটা মিটিংয়ে আমি তোমাকে দেখলাম যেটাতে পরাগ ভাইয়া ছিলেন। তারপর আমি তোমার প্রোফাইলে গিয়েছিলাম যে সাফিকে অনেকদিন পর দেখলাম, দেখি পেনসিলভেনিয়া লেখা। আমি নিজেও তখন অবাক হয়েছি। এটাই হয় আর কি, মক্কার লোক হজ পায় না আর কি। খালা, আপনার পরিচয়টা নিয়ে আর কি, আগে আপনি আছেন দেখুন। নিশ্চয়ই। আমার নাম রুবিনা খালিদ সত্তার। আমি বুয়েট থেকে 1983-তে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি। তারপরে আমি আমেরিকা চলে আসি, তারপরে এখানে এসে আমি মাস্টার্স করলাম। ততদিনে আমার মানে বিয়েও হয়ে গেছে। তো আমার হাজবেন্ড পেনসিলভেনিয়াতেই আমাদের জীবন শুরু, কিং অফ প্রাসাতে। তো ওখান থেকে আমি ড্রেক্সেলে মাস্টার্স করলাম। তারপরে চাকরি শুরু করলাম AT&T বেল টেলিফোন ল্যাবরেটরিজ। ওটা একটা আম, মোটামুটি প্রসিদ্ধ একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ছিল তখন। আম, সেখানে 1986-এ আমি জয়েন করলাম। তারপরে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাতে, বিভিন্ন রকমের জীবনের অবস্থার উপরে আমার হাজবেন্ড, ও ওই AT&T বেল ল্যাবসে ছিল। ও ট্রান্সফার্ড হয়ে যায় সৌদি আরেবিয়াতে। ওখানে আমরা 4 বছর থাকলাম। তারপরে আমরা আরো বছর দেড়েক থাকলাম সিঙ্গাপুরে, তখন বাচ্চারা তো আমাদের সাথে সাথেই আসলো। তারপরে 9/11-এর পরে, 2001-এর পরে আমরা আমেরিকাতে ফেরত আসলাম। তারপরে ওখানে আমি বিভিন্ন রকমের, আমার আগের চাকরিটা ঠিক তখনও টিকে থাকেনি, কারণ ওই 2001-এর যে বাবল বাস্ট হলো, সেটা .com এর যে ইয়ে হলো, সেটার পরে আমার চাকরি টাকরি থাকলো না। তারপরে আমি নিজেকে একটু পরিবর্তন করলাম, যে আমি সাবস্টিটিউট টিচার হিসাবে কিন্ডারগার্টেন থ্রু 12th গ্রেডে পড়াতে লাগলাম। ম্যাথ, সায়েন্স এগুলো সব করতে করতে লাগলাম। তারপরে
তারপরে আবার আমি একটা কন্ট্রাক্ট হিসাবে AT&T তে চাকরি করলাম। তো প্রথম জীবনে আমি যখন AT&T কাজ করতাম তখন আমি ওই হার্ডওয়্যার লজিক ডিজাইন, এগুলো গ্লু লজিক ডিজাইন, এগুলো টেলিকম ইকুইপমেন্টের জন্য করতাম। তারপরে আস্তে আস্তে যখন এই যে সংসার বড় হতে লাগলো, দায়িত্বগুলো বাড়তে লাগলো, তখন ওগুলোকে ছেড়ে দিয়ে আম, আই মানে নতুন করে যখন ঢুকলাম তখন টেস্টিং, তারপরে কম্পিউটার সিকিউরিটি নিয়ে কয়েক বছর একটা কোম্পানিতে কাজ করলাম। তারপরে যখন এই যে ডেটা সায়েন্সের এগুলো শুরু হলো, আহ, সেগুলোতেও কিছু কাজ করলাম। ফাইনালি আবার 30 বছর চাকরি করার পরে 2016-তে আমি ডিসাইড করলাম যে আমি আর এইটার মধ্যে থাকতে চাচ্ছি না, আই নিড এ ব্রেক। তো তারপরে আমি কিছু কনসেন্ট্রেট করলাম এই অর্গানিক ফার্মিং, অন্যান্য কিছু কাজে। আর এখন আমার একটা নতুন ধরনের একটা চাকরি আমি পেয়েছি পার্ট টাইম। সেটা হচ্ছে দোভাষী হিসাবে কাজ করা। নিউ ইয়র্কের কোর্ট সিস্টেমসে আমাদের তো বাংলা ভাষাভাষী অনেক আছেন। তো উনাদের আমেরিকার নিয়ম হচ্ছে যে যদি কেউ আদালতে কোনো কারণে পৌঁছায় এবং তার কথা যদি জজ বা লয়াররা কেউ বুঝতে না পারে, তাহলে তার প্রতি ন্যায় করা হলো না। সেই ক্ষেত্রে ওরা বাধ্য যে একটা অনুবাদককে নিয়ে এসে হাজির করতে হবে। তো সেটা আমি অনলাইনেই এখন করতে পারি, এটাতে আমি খুবই খুশি এবং আম, সন্তুষ্ট। আর এখন অবশ্যই গত কয়েক বছর ধরেই আমার নাভিশ্বাস উঠে গেছিল বাংলাদেশের অবস্থা দেখে। এরকম আহ, আমি কোনোদিন জীবনে আশা করিনি যে আমাদের জীবনে আমরা এরকম করে নতুন করে বাংলাদেশ গড়ার একটা এরকম সুযোগ পাবো। তো মাশাআল্লাহ। তারপরে তারপরে তো শাফি, তারপরে বিভিন্ন মানুষজন সব এই যে রিভার্স ট্রেন বাংলাদেশের কথা বললো, তখন মনে হলো যে এটা তো ঠিক আমরা যেটা করতে, যেভাবে আমরা প্রতিদান দিতে চেয়েছিলাম। এখন তো আমাদের টাকা পয়সা বা মান সম্মান ওগুলো কিছু দরকার নেই। এখন আই জাস্ট ওয়ান্ট টু ফিল দ্যাট আমি আমি যেখান থেকে এসছি সেখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, এটাই। অনেক অনেক ধন্যবাদ খালা, খুবই থ্যাংক ইউ। চমৎকার করে একটা খালার কাছে just একটা presentation। কোয়েরি, একটা কোয়েশ্চেন করতে পারে নাকি খালা? যে বেল ল্যাবে যে মাহবুব আঙ্কেল ছিল, আপনি 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 হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ 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 ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খাইস্টা মাহবুব। উনার ছাত্ররা কিন্তু ছাত্রছাত্রীরা ওনাকে খাস্টা মাহবুবই বলতো, এবং উনি আর উনি এই প্রচারটা উনি নিজেই নিজের জন্য এই ভাবে প্রচার করেন। আচ্ছা, আমার মামার ফ্রেন্ড ছিল, উনি আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জে যে এটাকে অটোমেশনটা উনি হেল্প করে, মাহবুব আঙ্কেল। মাহবুবুল হক, যিনি ফেডারেল ফেডারেল ইয়েতে, উনি তো বেলে ডিফেন্সে। ছিল, বেলে ছিল, আমি যেটা আমি জানি। তখন মামারা তখন ওখানে যায়, তখন আমাদের 93 বা 94 এর দিকে ওনারা মনে হয় চিটাগং স্টক এক্সচেঞ্জে মনে অটোমেশনে হেল্প করে মনে হয়, তখন ওনার হেল্প আচ্ছা, নেই। আমি যে মাহবুবুল হককে চিনি, উনি হচ্ছেন বেল কমিউনিকেশনস রিসার্চে জয়েন করেছিলেন ইন দ্য 80s। তারপরে আচ্ছা উনি পিএইচডি টিএইচডি লন্ডন থেকে করে এসেছিলেন। সেই আচ্ছা আচ্ছা। ইনি ইনি কি আমার হ্যাঁ, চিটাগংয়ে? উনি হ্যাঁ হ্যাঁ চিটাগং এ। আচ্ছা, মাহবুব আঙ্কেল, হ্যাঁ, কারণ না উনি দিয়ে কিন্তু উনি জাস্ট হেল্প করেছিল, জাস্ট হ্যাঁ কোলাবরেট। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে তো উনি ডিফেন্সে ফেডারেল মানে আচ্ছা। এভিয়েশনের উপরে, এখানে ওই যে বিভিন্ন রকমের ফোর্ট মিলিটারি বেস হ্যাঁ গুলো আছে, ওখানে হ্যাঁ হ্যাঁ। হি রিটায়ার্ড অ্যাজ আ ইদার ব্রিগেডিয়ার জেনারেল আর জেনারেল ও লেভেলে আচ্ছা আচ্ছা ইকুইভ্যালেন্ট আচ্ছা ভাবে আচ্ছা আচ্ছা রিটায়ার আচ্ছা। করে এখন অন্য জায়গায় চাকরি করছেন ও উনি। আচ্ছা আচ্ছা, থ্যাংক হ্যাঁ, ইউ। খুব ভালো আচ্ছা, পরিচয়। অনেক অনেক ধন্যবাদ। একটু সরি। ইন্টারাপ্ট করি আর কি, আমাদের হ্যাঁ হ্যাঁ, মাঝখানে নিশ্চয়ই। আরো গেস্ট আসছেন। আমাদের মাঝখানে মোবারক স্যার নামে একজন আছেন আর কি। স্যার যদি একটু আনমিউট করতেন এবং নিজের পরিচয়টা কুইকলি হ্যাঁ, দিতেন আমাদেরকে। আমি ওনার জন্য একটু একটু ইন্ট্রোডাকশনটা আমি যদি শিওর, দিতে পারি। প্লিজ। জি। মোবারক ভাই আমাদের আত্মীয় এবং পরিচিত, আত্মীয় থেকে বড় বন্ধু। বিভিন্ন রকমের, যে কোনো রকমের পরিস্থিতির হলে উনার সাথে আলোচনা করলে আমরা কোনো ধরনের একটা সলিউশন হয়তো অথবা পথ দেখতে পাই। তো সেই হিসাবে আমি যখন শুনলাম এই ব্রেন ড্রেন, রিভার্স ব্রেন ড্রেন বাংলাদেশের কথা, তখন আমি নিজে মনে মনেই এই কথাটা ভাবছি। তখন বুঝতে পারলাম যে উনিও এই ধরনেরই কিছু একটা ভাবছেন। তো তখনই ওই দিন রাতেই উনার সাথে যোগাযোগ করে উনি জয়েন করলেন। গো হেড মোবারক ভাই। যা আমার নাম মোবারক শাহ। পড়াশোনায় এমবিএ করেছি, আর ক্যারিয়ারে ফাইন্যান্স ওয়ার্ল্ডেই ছিলাম।
ব্যাংকিং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্স। দুনিয়ার অনেক দেশে কাজ করেছি। এই রুবিনা সিঙ্গাপুরের কথা বলছিল, ওখানেও কাজ করেছি। সিঙ্গাপুর রুবিনা আমাকে ইন্সপায়ার করেছে। ও যে কমেন্ট করলো যে বাংলাদেশের ব্যাপারে রাইট অফ করছে বেশি, আমি রাইট অফ করে দিয়েছি। আর আমি অনেক কিছু দেখেছি, বোঝাই যাচ্ছে যে আমি সবচেয়ে বড় এখানে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তো আমি রিটায়ার্ড। আমার জাস্ট স্পেশালাইজেশনের ওদিকে আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, আমি আমেরিকান এক্সপ্রেসে ছিলাম। আমি গ্লোবাল ইন্টারনাল কন্ট্রোলের হেড ছিলাম, পলিসি প্রসিডিওর ডিভিশন, তারপরে রিস্ট্রাকচারিং ব্যাংক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অনেক অনেক দেশে করেছি। ব্রিফলি এইটুকু বললাম আর কি। তবে আমি ইন্সপায়ার্ড, আমি রুবিনাকে সেটা বলছিলাম যে শুনছি বাংলাদেশে যে এখন ওরা এক্সপার্টস খুঁজবে লোকালি বা বাইরে, কিন্তু কোন ভেহিকেলে যাওয়া যাবে আমি সেটা জানি না। ও যখন এইটা বললো যে ব্রেইন ব্রেইন বলে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, ভাবলাম শুনি আপনারা কি করেন, আপনাদের সঙ্গে থেকে কিছু করা যায় কিনা। আমিও রুবিনার মতো বাড়ি বলছি না, অত টাকা পয়সা তো দরকার নাই, কিছু করতে চাই, ওইটি আমার উদ্দেশ্য। অনেক ধন্যবাদ স্যার, খুব সংক্ষেপে জিনিসটা তুলে ধরার জন্য আর কি। আমরা আসলে এই আলোচনাটা করার জন্য আজকে একসাথে, যে আমরা আসলে একসাথে মিলে কি করতে পারি বা কিভাবে একটা প্ল্যাটফর্ম রেডি করতে পারি যেখানে যে ভেহিকলটা প্রয়োজন আর কি ইন ফিউচার, আমরা যেন সেই মিডিয়ামটা অফার করতে পারি আর কি। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুত থাকি, যখন ডাক পড়বে কাজ করব, অথবা আমরা যদি সহযোগে কিছু করতে পারি সেই চেষ্টাটা যদি করা যায়, আমরা সেখানে আগায় থাকতে চাই, পিছনে হটতে চাই না। আমাদের মাঝখানে আরো কিছু মানুষজন আছেন, আমরা আরো 2-3 মিনিট হয়তো সময় নিব এখানে একটু পরিচিত হওয়ার জন্য। আহ, আহ, আমাদের মাঝখানে আছেন হচ্ছে রাজিন। রাজিন কি নিজেকে একটু ইন্ট্রোডিউস করবে কুইকলি? আসসালামু আলাইকুম। সরি, আমি আম, অস্ট্রেলিয়াতে তো মাত্র ঘুমের থেকে উঠলাম আর কি। ওকে, ওয়ালাইকুম সো সালাম। রোহিতের পরিচয় তাহলে আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আমার স্কুল ফ্রেন্ড, এখন অস্ট্রেলিয়াতে আছেন। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হ্যাঁ, আমি ইয়া আমি ইউজুয়ালি ফেসবুক ওরভাবে দেখি না। আম, তা এই ইয়াটা আমার কাছে সাফের নোটিফিকেশন আসার পর আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, তাই জন্য ভাবছি যে একটু জয়েন করে দেখি যে মানে এখানে কি করা যায়, কিভাবে কন্ট্রিবিউট করা যায়। আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে একটু কন্ট্রিবিউট করা আর কি। সো এই জন্যই আর কি মেন এখানে আসা। থ্যাংক ইউ রাজিন। আমাদের মাঝখানে আরেকজন আছেন, মাঝহার সাহেব, আপনি কি একটু নিজেকে ইন্ট্রোডিউস করবেন কুইকলি? জি, আসসালামু আলাইকুম। আমি হয়তো সবচেয়ে জুনিয়রদের মধ্যে একজন হব। আহ, আমি মূল ব্যাপারটা হলো, যখন রিভার্স ব্রেন ড্রেন হ্যাশট্যাগ দিয়ে অনেক আলোচনা আহ, শুরু হতে যাচ্ছিল, আহ, তখন এই ডেসক্রিপশন গুলা, পোস্ট গুলা পড়ে খুবই ইন্সপায়ার মনে হয়েছে। বাংলাদেশের মানুষজন চমৎকার সব জিনিসপত্র করতেছে, বিভিন্ন দেশে ছড়ায় ছিটে আছে। আর আমি আমি খুবই নতুন, আমি একটু নতুন বলতে আমি ইউএসএ তে পিএইচডি প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ আরকানসাতে জাস্ট জয়েন করলাম গত স্প্রিং এ 24-এ। আমার নাম মাঝহারুল ইসলাম, পুরো নাম মাঝহার নামে সবাই চেনে। আমি এর আগে বাংলাদেশে কিছুদিন শিক্ষকতা করেছি একটা বিশ্ববিদ্যালয়ে। তারপর পাওয়ার ডিস্ট্রিবিউশন সেক্টরে কিছুদিন কাজ করেছি। তো আমারও বাংলাদেশকে নিয়ে আমার বন্ধু বান্ধব সার্কেলে খুবই অনেক সময় তর্ক বিতর্ক করতাম, যে আমার খুবই স্বপ্ন ছিল যে বাংলাদেশ ভালো হবে। মানুষজন যত নেগেটিভ কথাবার্তা বলতো, তার মাঝেও আমি বলতাম না, তাও আশা আছে, আশা আছে। ওদেরকে অনেক সময় অনেক তর্ক করা লাগতো, যে ওরা বলতো যে তুই দেখতেছ এগুলো সম্ভব না, এটা না সেটা না। তারপরে অনেকের অনেক নেগেটিভ কথাবার্তা বলতো, সে জায়গায় আমি তাও বলতাম যে না, হয়তোবা ভালো মানুষজন জায়গায় মতো গেলে ঠিক হবে, ঠিক হবে, এরকম একটা আর কি। তারপর আমিও বিভিন্ন জায়গায় হতাশ হয়েছি, স্পেশালি আমি তখন নাকি আহ বিভিন্ন সরকারি সার্ভিস পেতে কখনো কখনো গিয়ে মনে হয়েছে যে আমি এত যে জিনিসগুলাকে বন্ধুদের সাথে তর্ক করতাম, প্রাউডলি বলতাম যে না, এই সেক্টর গুলা সমস্যা না, সমস্যা হচ্ছে মানুষগুলো সুযোগ করে দিচ্ছে বলেই দুর্নীতি, এই সুযোগগুলো হচ্ছে। তখন আমি নিজেও কিছু জায়গায় যখন সাফার করে করে
তখন কিছুটা হতাশাও আসতো আর কি। তো ওই জায়গাগুলো থেকে তখনও আমি এখনো বিশ্বাস করি যে আমি যত দূরই থাকি না কেন, বাংলাদেশ সম্পর্কে যত নেগেটিভ কথা আলোচনা আসুক না কেন, তারপর আমি কোথাও না কোথাও একটু আশা দেখতে পাই যে না, হয়তোবা এক সময় মানুষজন যখন খুব মেধাবী মানুষরা যখন জায়গা মতো যাবে, যাদের মধ্যে ব্যক্তিত্ব থাকবে, যাদের মধ্যে লোভ লালসাগুলো কমে যাবে, হয়তোবা একটা সময় গিয়ে সব শৃঙ্খলা আসবে। আমাদের মানুষ বেশি, অনেক অনেক কি বলবো, ঘনবসতিপূর্ণ জায়গাতে থাকতে হচ্ছে, অনেক ফেসিলিটি নাই, কোয়ালিটি মানুষ নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। তো এই জায়গাগুলো থেকে যখন মানুষজন সঠিক মানুষরা আসবে, হয়তোবা পরিবর্তন আসবে। তো তারপর যখন এই আন্দোলন হলো, তো এই আন্দোলনের এই রিভার্স ব্রেন ড্রেন, এই স্ট্যাটাস গুলা আমি অনেকগুলা পড়েছি। তো আমি খুবই উৎসাহিত বোধ করেছি যে মানুষজন আমার মতো হয়তো বা অনেকে চিন্তা করে যে না, এখনো আশা বেঁচে আছে, মানুষ বাংলাদেশকে কিছু দিতে চায় এখনো মন থেকে, সবাই হতাশাবাদীর পক্ষে না, যত কিছুই হোক তারপর হ্যাঁ, মানুষ টান থাকে। তো এই জায়গাটা থেকে মনে হচ্ছে এই যে একটা প্ল্যাটফর্ম, সাফি ভাইয়ের একটা আমিও নোটিফিকেশন ফেসবুকে পেয়ে মনে হলো যে না, ওনাদের সাথে কানেক্ট হয়ে থাকা যায় কিনা। হয়তো আমার এই মুহূর্তে আমি জানি না কোন জায়গা থেকে আমি কন্ট্রিবিউট করতে পারবো, কারণ ওয়ান অফ দ্য মোস্ট জুনিয়র্স এর মধ্যে আমি এখানে। না, কোনো অসুবিধা নাই ভাইয়া, এটাই আমাদের আসলে মেইন পারপাস। আমরা একসাথে হই, আমরা মাইন্ডসেট, একই মাইন্ডসেট যারা ফিল করতেছি তারা যেন কথা বলতে পারি আর কি। তো সেই আলোচনায় হবে, সাথে থাকেন ইনশাল্লাহ। আমরা একটু চটজলদি সিফাত তানজিম চৌধুরীর কাছ থেকে একটু তার পরিচয়টা শুনে নিই। হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে যেখানে আছেন। আমি সিফাত। আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্টা ক্রুজ একজন পিএইচডি স্টুডেন্ট। গত 1 বছর হলো আমি বাংলাদেশে মুভ করেছি। আমি রিমোটলি পিএইচডি কন্টিনিউ করছি। সো ইন দ্যাট সেন্স আই এম অলরেডি রিভার্স ব্রেন ড্রেইনড। And by training, I'm an engineer. সো আমি বেসিক্যালি দুটো পার্সপেক্টিভ থেকে এখানে আজকে আসা বা এখানে কথা বলতে চাওয়া। একটা হচ্ছে যে এই যে হ্যাশট্যাগটা বা এই ক্যাম্পেইনটা এটা করার জন্য আসলে আমাদের ফিজিক্যাল লোকেশনটা কি হওয়া উচিত, এই যে আমরা কি আসলে বাক্স পেটরা গুছিয়ে সব বাংলাদেশে চলে আসতেই হবে কিনা, নাকি বিদেশে থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারি, মানে এইটার জন্য বাংলাদেশে ফেরত আসাটা কি আসলে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কিনা, সেটা একটা, মানে সেই একটা পার্সপেক্টিভ থেকে আমি বলবো। আরেকটা হলো যে আহ, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষ, আমার ফিল্ড অফ এক্সপার্টিস, তো সেখানে আমরা আসলে কিভাবে আগাতে পারি বা কি আহ, ছোট্ট করে কি নেওয়া যায়, শুরু করতে পারি কিভাবে, সেটা নিয়ে জাস্ট আমার কিছু এলোমেলো চিন্তা শেয়ার করতে চাই। তো আম, শাফি ভাই, আমি কি প্রসিড করব নাকি বাকিরা সবাই ইন্ট্রোডাকশন Please, শেষ তুমি করবে তারপরে তুমি আমি? শেষ করো, যেহেতু তোমার বাচ্চারও টেক কেয়ার করতে হবে, সো প্লিজ গো অ্যাহেড ফার্স্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কনসিডারেশন। তো যেটা বলছিলাম, ফার্স্ট ইয়ে হলো যে আমাদের আসলে ফেরত আসা উচিত কিনা। আমি নিজে যেহেতু ফেরত এসেছি, আমি জানি এটা খুব শক্ত একটা ডিসিশন, এবং এই ডিসিশনটা টাফ থেকে টাফার হয় যখন আমাদের ফ্যামিলি এক্সপ্যান্ড করে। হ্যাঁ, যদিও আমার জন্য খুব একটা অনেকদিন থেকে ওয়েল প্ল্যান্ড একটা ডিসিশন ছিল, তারপরে ডিসিশন নেওয়ার মুহূর্তে কিন্তু আমরা সবাই দুইবার ভাবি যে আমাদের যে অপরচুনিটিস গুলাতে আমরা এক্সপোজড থাকি একটা ডেভেলপড কান্ট্রিতে। রিভার্স ব্রেইনের কনসেপ্টটাই তো এটা, যে একটা ডেভেলপড কান্ট্রি থেকে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি বা লেস ডেভেলপড কান্ট্রিতে শিফট করতে চাই। আহ, কিন্তু আমি মনে করি যে পার্সোনালি আমি মনে করি যখন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি বা বলবো, আমাদের কারেন্ট যে স্টেটাস, যে আমাদের তো এখনো অনেক ইনফ্রাস্ট্রাকচারই তৈরি হয়নি আসলে, তাই না? যখন একটা জায়গা খুব ভালো মতো দাঁড়িয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেখানে যত না সহজে আমরা কন্ট্রিবিউট করতে পারি, একটা জায়গা একটা স্ক্র্যাচ থেকে যখন একটা কিছু শুরু করতে হয়, তখন সেখানে কাজ করাটা খুব ডিফিকাল্ট। আমি পার্সোনালি মনে করি যে আহ অবশ্যই একটা সার্টিন পার্সেন্টেজ, একটা সার্টিন গ্রুপ অফ মানুষের এখানে থাকাটা জরুরি, কিন্তু বাইরে থেকেও কন্ট্রিবিউট করার এখানে প্রচন্ড রকমের সুযোগ আছে। এবং শুধু সুযোগ না, আমি বলবো যে কিছু মানুষের আসলে বাইরে থাকা উচিত, বাইরে থেকে আমাদের গাইড করা উচিত, অ্যাজ আ মেবি অ্যাজ আ লবিস্ট। অলসো উই নিড ফান্ডিং, যেহেতু আমাদের সবকিছু শুরু থেকে শুরু করতে হবে। এই জন্য আমি মনে করি না এটা খুব জরুরি যে আমাদের সবাইকে এখানে চলে আসতে হবে। কিছু মানুষ এখানে কাজ করবে, কিছু মানুষ বাইরে থেকে কাজ করবে, আমাদেরকে গাইড করবে,
to the right and feasible path to whatever we are trying to achieve. আর দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শাফি ভাই ইয়েতে এজেন্ডার মধ্যে অনেক ভারী ভারী কথা লিখেছিলেন যে রূপরেখা নিয়ে আলোচনা করব, তা না। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি ছোট ছোট স্টেপ নিতে পছন্দ করি, তো সেরকমই একটা বেবি স্টেপ নিয়ে আমি বলবো যে যখনই আমরা এই কথাগুলো বলি যে আমাদের কি করা উচিত, দেশকে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, এরকম অনেক টার্ম যেগুলো চলে আসে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি সেট আপ নাই, আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নাই, আমাদের রিসার্চ অপরচুনিটি বাড়াতে হবে। তো এই সবগুলো কিন্তু খুব বেগ টার্ম, হ্যাঁ, এবং ঘুরে ফিরে বারবার এই টার্মগুলি চলে আসে। সো লেটস স্টার্ট ফ্রম ডিফাইনিং দিস টার্ম, যে আসলে আমরা কি বলতে চাচ্ছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। এখানে আমাদের দুটো স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে যে দেশে যারা অলরেডি আছেন, এটা নিয়ে কাজ করছেন, তারা ভালো বলতে পারবেন যে আমাদের আমরা আসলে কি চাই, what do we really need, আমাদের এখানে চ্যালেঞ্জ গুলো কি, আমরা কোন কোন জায়গায় বাধা পেয়ে থাকি, যে জন্য আমরা আসলে যা চাই সেটা করতে পারি না। আমাদের রিসোর্স মানে এক্সিস্টিং রিসোর্স কি আছে, এগুলো নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন দেশে যারা এক্সপার্ট আছেন, দেশে যারা কাজ করছেন। অন দ্য আদার হ্যান্ড, আমাদের আসলে মানে গিভেন দ্য স্টেটাস কোয়ো, আমরা কোন দিকে আগালে আমরা খুব তাড়াতাড়ি একটা ইফেক্টিভ ফিজিবল সলিউশনের দিকে যেতে পারি, এটা আমাদেরকে ভালো গাইড করতে পারবেন যারা এক্সপিরিয়েন্স মানুষ আছেন, যারা বিদেশে টেকনিক্যাল অনেক সলিউশন বা অনেক ইফিশিয়েন্ট সলিউশন বা ইফেক্টিভ সলিউশন নিয়ে যারা অলরেডি কাজ করেছেন, তারা আমাদেরকে গাইড করতে পারবেন আসলে যে আমরা কোন দিকে আমাদের আগানো উচিত। তো এই ব্যাপারগুলোকে চক আউট করার জন্য আমার মনে হয় যে ইফ উই ক্যান স্টার্ট সাম প্যানেল ডিসকাশনস অন স্পেসিফিক ফিল্ডস, ফর এক্সাম্পল আমার মেজর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি যদি বলি যে পাওয়ার এন্ড এনার্জি সেক্টরে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, শুরুতে আমাদের ডিফাইন করতে হবে আসলে যে আমরা কি করতে চাই, কি করতে পারি। এই জিনিসগুলো যখন আমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হবে, তখন আমার মনে হয় যে অটোমেটিক্যালি এখানে আমরা অনেক মানুষ আছেন, শুধু এই প্ল্যাটফর্মে আজকে আমরা যে 9 জন বা 10 জন মানুষ আছি তারা না, এখানে অনেক মানুষ আছেন যারা who are eager to contribute just by giving some ideas, just by ট্রেনিং আস, যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কোনটা ঠিক হবে, কোনটা ভুল হবে, এই গাইডলাইন গুলো দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে। তো সেইগুলো আমার মনে হয় না আমরা সেখানে আটকাবো। আমাদের শুরুটা আগে আমাদের গোলটা ভালো মতো যদি আমরা ডিফাইন করতে পারি যে আমরা আসলে কি চাই, আমাদের কি কি রিসোর্স আছে, কি কি বাধা আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা যদি একটা এক্সপার্টদের নিয়ে বোথ ফ্রম হোম এন্ড অ্যাব্রড একটা প্যানেল ডিসকাশন ফর্ম করতে পারি, তাহলে আমার মনে হয় এই পয়েন্টগুলো খুব ভালো মতো উঠে আসবে। তো this can be a small beginning step. আমার আপাতত এতটুকুই বলার ছিল। আমার মনে হয় আমাদের এই ডিসকাশন প্রসিড করলে হয়তো আমার যদি আরো কিছু বলার থাকে আমি পিছিয়ে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। অনেক অনেক ধন্যবাদ সিফাত, পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্র্যাকটিক্যাল। আমরা আসলে এই ধরনের ফিডব্যাকের জন্যই এখানে একসাথে হয়েছি, এবং যাতে আমরা পরবর্তী স্টেপগুলো কিভাবে নিতে পারি। আমরা হয়তো সূর্যের আলোর মতো সারা দুনিয়াকে আলোকিত করতে পারবো না, আমরা ছোট ছোট জায়গাকে আলোকিত করতে পারবো। আমরা যদি 3-4টা জায়গাতেও কাজ করতে পারি, আমার মনে হয় আমাদের ছোট্ট জীবনে এটাই অনেক বড় সার্থকতা হবে আর কি। তো খুব দ্রুত একটু মাশফিকের পরিচয়টা নিয়ে নিই। মাশফিক সম্ভবত আমার ব্যাচমেট ফ্রেন্ড, ইফ হি ইজ দ্য সেম মাশফিক। মাশফিক একটু ইন্ট্রোডিউস করবেন নিজেকে। আচ্ছা, probably he's not available. Shafi, give me like 10 seconds. Our videoটা চালু হচ্ছে না. Or you can move on. I mean, next person is fine. I can come back later. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, whenever you are ready just let me know. তো ফর দ্য ইন্টারেস্ট অফ টাইম আমি আসলে একটু মূল আলোচনার দিকে আগানোর চেষ্টা করবো আর কি। মাশফিকের ক্যামেরাটা অন হলে আমরা পরে পরিচয়টা নিয়ে নিব। তো আমি একটু নিজের পরিচয়টা আগে দিই। আমাদের মাঝখানে ফয়সাল হুদা ভাই আছে, ওনার পরিচয়টা এখন দিচ্ছি না, কারণ উনি আসলে আমাদের কি ডিসকাশনের একজন পার্ট। সো তার জন্য
বড় জায়গাটা তোলা রাখা থাকলো আর কি। আমি একটা টেক কোম্পানিতে এনফিনার কর্পোরেশন নাম, এখানে স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। জুলাই বিপ্লবের সময় যখন একদম শুরুর প্রান্তে, তখন আমি আসলে বাংলাদেশে ছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য। তো প্রথম বাংলা ব্লকেট যখন দিল তার পরপরই আমি চলে আসি আর কি। তারপরে পরিস্থিতি আসলে খুব দ্রুত পাল্টে যেতে থাকে এবং হয়তো জুলাইয়ের 25 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আসলে ওই 10 দিন আমরা কেউই ঘুমাইনি আর কি। এবং আমরা মোরলেস সবাই জানি আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই, কিন্তু প্রবাবলি ওই শেষ কয়েকটা দিন এমন ছিল যেটা আমাদেরকে আসলে আহ নতুন করে রিয়েলাইজ করাছে যে আমরা আসলে দেশকে কত ভয়ঙ্কর রকম ভালোবাসি আর কি। ধরেন এক একটা মানুষ ওই মুহূর্তে ওই নির্ঘুম রাতগুলো কাটানোর সময় আমরা ফিল করছি যে লাইক মনে হচ্ছে কেউ ভালোবাসার টনিক গিলাই দিচ্ছে আর কি, যে পারলে এখনই প্লেনে উঠে রওনা দিই বাংলাদেশের রাস্তায় নামি, গুলি খেলে খাবো, কিচ্ছু আসা যায় না। মানে এমন একটা, আমি প্রিটি মাচ শিওর মানে এখানে সবাই সেই আবেগটা সাথে রিলেট করতে পারছেন। ঘুমাতে পারে নাই, কাঁদছি, আহ সারা রাত জেগে থাকছি, সকালে অফিস করছি, রাতে বসে বসে হচ্ছে টুইটারে ঝগড়া করছি, মানুষজনের সাথে ডিসইনফরমেশন ক্যাম্পেনের সাথে ফাইট করার চেষ্টা করছি বা কোলাবোরেট করার চেষ্টা করছি। আর্মিতে যেসব ফ্রেন্ডরা ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, হোয়াট ইজ হ্যাপেনিং, প্লিজ ডোন্ট শুট। মানে এভরিথিং উই কুড ডু ফ্রম আওয়ার পজিশন and connection, we tried to do that. So that was a wake-up call for all of us, that we just cannot let go and we just cannot sit back. It is important for us to do something, যতটুকু আমাদের সীমাবদ্ধতার মাঝখান থেকে আমরা করতে পারি। তো রিভার্স ব্রেইন ড্রেন বিডিটা কি হলো আসলে? বিষয়টা হচ্ছিল যে 9 দফার থেকে যখন দাবিটা মোটামুটি নিশ্চিত 1 দফার দিকে চলে যাচ্ছে, ওই মোমেন্টটাতেই আসলে এই ক্যাম্পেইনটা চালু হয় যে রিভার্স ব্রেইন ড্রেন, মানে বিকল্পকে, মানে যেন হাসিনা সরে গেলে বিকল্পকে বাংলাদেশ চালাবে। তো সেইখান থেকে আসলে মানুষের আবেগের জায়গা থেকে এই কথাগুলো চলে আসা যে আমরা বিকল্পতে রাজি আছি, দরকার লাগলে এখানে সবকিছু ছেড়ে চলে আসবে, সেরকমই কমিটমেন্ট অনেকেই করেছি। তো যেটা সিফাত বলছিল কিছুক্ষণ আগে, যে আসলে আমরা ব্যাগ গুছায় দেশে চলে যাওয়া কি সমাধান কি? হয়তো সেটা সমাধান না। আমরা এখান থেকে এমন কিছু করতে পারি যেটা হয়তো আমি বাংলাদেশে এই মুহূর্তে চলে গিয়েই সেই অফারিংটা আমি বাংলাদেশকে দিতে পারবো না আর কি। সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা টেকনোলজিক্যাল হতে পারে, সেটা নলেজ ট্রান্সফারে হতে পারে, সেটা অনেক দিক থেকে হতে পারে। বিকজ যখন আমরা একটা ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট থাকি এবং আমাদের এখানে অনেকগুলো কানেকশন থাকে, আমরা অনেক কিছুকে ম্যানিপুলেট করতে পারি যেগুলো বাংলাদেশের ফেভারে যায় আর কি। তো সেই সুযোগটা আসলে হেলাই ফেলে দেওয়াটা আসলে খুব একটা যৌক্তিক না। সো আমাদের আসলে ওই প্ল্যানিংটা দরকার, স্কোপ গুলো ঠিক করা দরকার, যে কোথায় আমরা কন্ট্রিবিউট করব, কোথায় গিয়ে আমরা আসলে আমাদের বেস্ট যে অফারিংস গুলো দেওয়ার পসিবিলিটি আছে সেগুলো আমরা দিতে পারবো আর কি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করছিলাম, আমি একটা জিনিস নিয়ে আগাইছি, সেটা হচ্ছে যে ইফ আই মে শেয়ার মাই স্ক্রিন কুইকলি ফর ফিউ সেকেন্ডস। আমি একটা দুঃখিত, টেকনোলজিক্যাল সীমাবদ্ধতার কারণে একটু সময় নিচ্ছি আর কি। হ্যাঁ, পেয়েছি। আমি হচ্ছে একটা ওয়েবসাইট খুলেছি অলরেডি। প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান সি মাই স্ক্রিন। তো সেই ওয়েবসাইটে গেলে আপনারা কি একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন? এখনো পাচ্ছি না। আচ্ছা, ওইটা বলছে ইয়েস। হ্যাঁ, এখন তো বেসিক্যালি ডোমেইন নেমটা হচ্ছে reversebraindrainbd.net। তো এই ওয়েবসাইটটাতে গেলে এই মুহূর্তে আসলে একটা গুগল ফর্ম দেখাবে, যেখানে আপনি আপনার নাম, ইমেল, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দেবেন। আপনি বাংলাদেশে মাইগ্রেট করতে চান নাকি এখানে বসে হেল্প করতে চান, বা আপনি এই মুহূর্তে আনডিসাইডেড, এটা একটা ইনফরমেশন দিতে পারেন, এবং কি মডেলে আপনি ভলান্টিয়ার করতে চান সেটা এখানে এক্সপ্লেইন করতে পারেন। আর আপনার জন্য একটা ফিল্ড এখানে ওপেন করা আছে, যদি আপনি চান আপনি ডিটেলসে লিখতে পারেন আসলে আপনি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন বা কি করতে চান বা কিভাবে হেল্প করতে চান, আপনি কোনো কাজের সাথে ইনভলভ নাকি, বা কি ধরনের কাজের সাথে আপনি ইনভলভ হতে চান, এগুলো আপনি মন মতো করে লিখতে পারেন। মেইনলি ভিশনটা যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে এই ওয়েবসাইটটা থেকে আপনার ইনফরমেশন গুলোকে কালেক্ট করে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা। সেই ওয়েবসাইটটাতে আপনার একটা পাবলিক প্রোফাইল থাকবে। ডেফিনেটলি এই ফর্মটাতে অপশন দেওয়া আছে যে আপনি আসলে সেটা পাবলিকলি দিতে চান নাকি চান না। আপনি যদি পারমিশন দেন আমাদেরকে, আপনার পাবলিক প্রোফাইলটা আমরা আসলে এই ওয়েবসাইটের থ্রুতে শেয়ার করব।
আম, কেন? তাতে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে যে, তাহলে আপনি যে কোন বিষয়ে এক্সপার্ট বা আপনি কিভাবে বাংলাদেশকে সার্ভিস দিতে আগ্রহী তার ডিটেলস বর্ণনাটা যখন এই প্ল্যাটফর্মে থাকবে, তখন ধরেন সরকারি কোনো জায়গা থেকে যদি এরকম এক্সপার্ট খোঁজার চেষ্টা হয় বা ছাত্রদের পক্ষ থেকে কাউকে খোঁজার চেষ্টা হয়, অথবা বা বাংলাদেশে কেউ মনে করেন রিসার্চ করতে চাচ্ছেন বা কোনো একটা বিষয়ে কাজ করতে চাচ্ছেন, কোলাবোরেট করতে চান, কাকে খুঁজবেন, কোথায় খুঁজবেন? তো এই প্ল্যাটফর্মে আসলে আমরা এই পার্সনদের কি পাচ্ছি যারা আসলে সার্ভিসটা দিতে উইলিং বা যারা এই ধরনের কাজে পার্টিসিপেট করতে আগ্রহী। তো দিস ইজ ভেরি স্মল স্টেপ। আমার কাছে মোটামুটি বেশ অনেকগুলো প্রোফাইল আসছে, যেটাতে আমরা বেসিক ওয়েবসাইটটা চেষ্টা করব বাই দি বিগিনিং অফ নেক্সট মান্থ শুরু করে দিতে। তো আহ, এটা একটা ওয়ান স্টপ সলিউশন হতে পারে আর কি। এবং দ্য মোর ইট গেটস পপুলার, তাহলে হয়তো সেটা আসলে বিভিন্ন জায়গায় এই সার্ভিসটা দিতে পারবে আর কি জিনিসটা। এটা একটা দিক। আর আরেকটা জিনিস, মানে কেন ইন্সপিরেশনটা আসলো, মাঝখানে একটা সময় গেল, আপনারা দেখেছেন কিনা ফেসবুকে একজন উপদেষ্টা শেয়ার দিলেন যে ওনারা মেট্রো রেলের জন্য ইঞ্জিনিয়ার করছেন, বিকজ মেট্রো রেল নাম অনেক রাজনীতি হয়ে গেছে। আম, এটাকে অকেজো করে রাখা এবং মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা হয়েছে, এবং তারা অ্যাকচুয়ালি রিলায়েবল মানুষ খুঁজে পাচ্ছিলেন না আর কি, হুইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। পরে তো ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আমরা অসংখ্য মানুষ খুঁজে পাইছি আহ, যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে কিংবা নিউ ইয়র্কে অথবা ইউরোপের বিভিন্ন দেশে মেট্রো রেলে কাজ করতেছেন, তারা সবাই জাম্প ইন করছেন হেল্প করার জন্য। মিনওয়াইল আমি নিজেও আরেকটা কাজের সাথে হেল্প করছিলাম, হচ্ছে বাংলাদেশ বিমান একটা মারাত্মক করাপ্টেড এজেন্সি। সেখানে তারা বাংলাদেশি মানুষ খুঁজছেন যারা সি সুট লেভেলের পজিশনে, ম্যানেজমেন্ট পজিশনে কর্মরত অন্য কোনো বিদেশি এয়ারলাইনে। তাদের এরকম কাউকে যদি খুঁজে পাওয়া যায়, তারা এরকম কারো হাতে বাংলাদেশ বিমানের দায়িত্বটা তুলে দিতে চাচ্ছেন বা এরকম কিছু। তো অনেক খোঁজাখুঁজির পরে একজন দুজন মানুষকে আমরা খুঁজে পেয়েছি আর কি। তো জিনিসগুলো টাফ। সো আমরা যদি আসলে এই জিনিসটাকে একটা কমন প্ল্যাটফর্মের মতো করতে পারি, দ্যাটস মাই ওয়ে অফ সার্ভিং। যে এখানে আসলে আমার কোনো গেইন নাই, বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস সো দ্যাট দ্য সিস্টেম গেটস বিল্ড, যেখানে আমরা এখানে তার কিছু করার নেই, জাস্ট একটা প্রোফাইল থাকতেছে আর কি। সো এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে কোলাবোরেশনের জন্য। দ্যাটস ওয়ান ওয়ে। এছাড়া আরো কিছু উদ্দেশ্য আছে, আরো কিছু জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই, বাট আমি আরেকটু এক সেকেন্ড সময় নিচ্ছি। এক সেকেন্ড সময় নিচ্ছি। ওকে, আমি অবশ্য এখন নিজেকেই খুঁজে পাচ্ছি না প্রোফাইলে। সরি। হ্যাঁ, এখন আমি নিজেকে খুঁজে পেয়েছি আর কি। তো আমরা হচ্ছে আজকের যে জিনিসগুলো প্রস্তাবনা নিয়ে আসতে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে কমন প্ল্যাটফর্ম যেটা তৈরি করার কথা বললাম, সেটা একটা কমন প্ল্যাটফর্মটা এমন হতে পারে যে বাংলাদেশে আছেন এবং আমেরিকাতে আছেন বা অন্যান্য দেশে আছেন, তাদের মধ্যে একটা কমন যোগাযোগের প্ল্যাটফর্ম হওয়া। সেটা ফেসবুকের থ্রুতে হতে পারে, আমাদের বানানো এই ওয়েবসাইটের থ্রুতে হতে পারে। কম্প্রিহেন্সিভ ডেটাবেস যেটা কথা মাত্র বললাম। আম, আমরা আরেকটা জিনিস চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত পরিচিত বা আমার পরিচিত পরিচিত থ্রুতে এরকম অনেক মানুষ আছেন যারা হচ্ছেন বিভিন্ন বিজনেস রিলেটেড বলেন বা বিভিন্ন ধরনের বাংলাদেশের সাথে কোলাবোরেশনে কাজ করা, প্রজেক্ট করা, এই ধরনের অনেক মানুষজন আছেন। তো তাদেরকেও যদি আমরা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে মানুষের কাছে তুলে ধরতে পারি, দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে তাদের যদি স্কোপ থাকে, তারা আরো মানুষকে এই ইনফরমেশনের থ্রুতে ইনক্লুড করতে পারেন যারা ইন্টারেস্টেড, অথবা জাস্ট তাদের কাজের প্রচারণাই হলো, যারা আমরা আসলে মনে করছি যে আমরা কি করতে পারি সেরকম একটা প্ল্যাটফর্ম আমরাও তৈরি করতে পারি, কারণ এই ইন্সপিরেশনটার জন্য ইনফরমেশনটা জরুরি। এটা আরেকটা জিনিস নিয়ে কাজ করতে চাই। আমার পরিচিত অনেকে আছেন যারা বাংলাদেশে যাচ্ছেন, আপনাদেরও ডেফিনেটলি আছেন যারা অলরেডি ডিসিশন নিয়েছেন, যেমন সিফাত আমাদের মাঝখানে আছেন, অলরেডি বাংলাদেশে মাইগ্রেট করে ফেলেছেন। তো তাদের কাছ থেকে আমরা আসলে শুনতে পারি, তাদের অভিজ্ঞতা নিতে পারি এবং একটা প্র্যাকটিক্যাল ডিসিশন মেকিং এ আসতে পারি যে আসলে হাউ উই ওয়ান্ট টু সার্ভ বাংলাদেশ ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। আর ফাইনালি যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে অনেক বড় একটা ফেসবুক গ্রুপ বা অনেক বড় আলোচনা সভা বা এই সেই এরকম কিছুতে যেতে চাচ্ছি না, বিকজ হচ্ছে প্রচুর প্রচারণা এবং লাইকস এর বিজনেসে নেমে গেলে যেটা হয় আসলে কাজের কাজ হয় না, ডিস্ট্রাকশন হয়ে যায়। তো আমরা অল্প কিছু জায়গা, যেটা সিফাতও মেনশন করছিল, যে জায়গাগুলোকে ঠিক করে সেগুলোকে পয়েন্ট আউট করে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেব এবং লিড করার চেষ্টা করব।
মাঝে মাঝে আমরা মিট করব, যাতে আমরা আসলে ইন দি লং রান কিভাবে সার্ভিসটা দিতে পারি এবং কন্টিনিউ করতে পারি এই অ্যাকশনগুলোকে, এই ধরনের একটা রূপরেখা নিয়ে আমরা আসলে আজকে কথা বলতে চাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমরা আসলে কথা আরো লেন্দি না করে, যদি আর কেউ নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে চান, উড বি হ্যাপি টু হিয়ার। ইফ নট, দেন আমরা ফয়সাল হুদা ভাই আমাদের মাঝখানে আছেন, তার পরিচয় এবং তার একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখে নেবো আর কি ফার্দার ডিসকাশনের আগে। কেউ কি নিজের পরিচয় দেবেন একটু? আর কেউ? ও সরি, আমার হচ্ছে ক্যামেরা কাজ করতেছে, তো আমি যেতে পারি, মানে আমি Please, বলতে পারি। go ahead. আমি মাশফিক, আমি শাফিক খানেরই ব্যাচ, মেকানিক্যাল 07। আমি থাকি মিশিগানে। মানে এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ শাফিক খান যেটা নিল, ভেরি পজিটিভ, রাইট? সো আমি চাচ্ছিলাম যে কোনোভাবে কন্ট্রিবিউট করা যায় কিনা। আমার কাছে মনে হচ্ছে যে সবাই যে স্ট্যাটাসটা দিল, এটা আসলে মানে সবাই মন থেকে দিছে, রাইট? অনেকে অনেক কথা বলছে যে people are bragging about it, but I think it's something that like you feel connected. So আমার কাছে আইডিয়াটা খুব ভালো লাগছে। আমার পক্ষে বাংলাদেশে মানে চলে যাওয়া সম্ভব না, but I can commit few hours a week, right? And আমি যেটা এক্সপেক্ট করব সেটা হচ্ছে যে আমি লিডারশিপে থাকতে পারবো না, কিন্তু আমি কন্ট্রিবিউট করতে পারবো। আমি যেটা এক্সপেক্ট করবো সেটা হচ্ছে যে এই ধরনের ইনিশিয়েটিভ যেটা হয় অনেক সময় নেওয়া হয় অনেক, বাট পরে যেটা হয় এটা আস্তে আস্তে এনার্জিটা আস্তে আস্তে কমে যায়। তো I think it needs to be a little bit specific. I know it's very early stages, and commitment wise, like as I said, I can commit few hours, so as needed or if needed. That's pretty much it. And thanks, Shafiq Khan and everyone else for getting all this together. থ্যাংক ইউ মাশফিক। অ্যাটলিস্ট এই মাইন্ডসেটে আমাদের জন্য আসলে জরুরি। আসলে সবাই লিডারশিপে আসতে হবে এমন কিছু না আর কি, আমরা কাজও করতে চাই, আমরা কাজের পার্ট হতে চাই, সেটাই আসলে বড় জিনিস। ইজ দেয়ার এনিবডি এলস হু ওয়ান্টস টু ইন্ট্রোডিউস দেমসেলভস ফার্স্ট? আচ্ছা, আমরা তাহলে এখন ফয়সাল ভাই প্রেজেন্টেশনটা দেখি। ফয়সাল ভাই আমাদের মাঝখানে একজন সোশ্যাল এন্টারপ্রেনার, সো ভাইয়ের কাছ থেকে একটু ইন্সপিরেশন নেই আমরা। ভাই, না, ইন্সপিরেশন কিছু না, আমি জাস্ট ট্রাই করছি আর কি। আমি চাচ্ছি সবাই আসলে গাইড করবে আসলে কিভাবে এটাকে আরো ফ্রুটফুল করা যায়। আমি তাহলে আমার আগে আমি আমার ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মেইনলি আমি হুদা মোহাম্মদ ফয়সাল। আমি বুয়েটের 05 ব্যাচ আর্কিটেকচার। দেন আমি জাপান আসি 2017-এ মাস্টার্স করতে আর কি। তখনই আসলে একটা সুযোগ পাই আমরা একটা রিসার্চের একটা টপিক নিয়ে এটাকে কিভাবে একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনে করা যায়, সেটাই একটা ইনিশিয়েটিভ হচ্ছে রিভাইভাল। এর আগে হচ্ছে আমি বাংলাদেশে পানিগাম রিসোর্ট ছিলাম। এটা এই কারণে বলা, আসলে এটার বেশ একটা ভালো ইম্প্যাক্ট আমার লাইফে পড়ে এটাকে শেপ আপ করার জন্য। যে আমি যশোরে ছিলাম, একটা আমাদের আর্কিটেক্ট মেয়েরা তাবাসসুমের একটা প্রজেক্ট ছিল ওখানটায়। আসলে যখন যশোরে থেকে আমি কমিউনিটির সাথে থেকে আমি আর কি ওদের কিভাবে ওয়ার্কটা করে, ওরা কিভাবে নকশি কাঁথা করে, আমি যেহেতু প্রজেক্ট আর্কিটেক্ট ছিলাম, এটার সম্বন্ধে বেশ ভালো একটা ধারণা আমার পাওয়া যায়। এবং তখন আমি তখন ভাবতে থাকলাম আসলে এত সুন্দর কাঁথা করছে ওরা, হ্যাঁ, এত খুবই বিউটিফুল, হুম, হাই কোয়ালিটি কুইল্ট ওরা প্রিপেয়ার করছে। এটা তো আসলে ওভাবে আমরা কি বলে হচ্ছে যে ভ্যালু করতে পারি না। যখন জাপানে আসি তখন আসলে দেখি যে আসলে যে নামি দামি যে ব্র্যান্ড, সব চাইনিজ ফ্যাব্রিক আসলে। আর আমাদের কি বিউটিফুল আমাদের এই যে ফ্যাব্রিক, নকশি কাঁথা, জামদানি, অর্গানজা, সফট সিল্ক, এগুলো আস্তে আস্তে পরিচয়, শেখরটার সাথে আমার যেহেতু পরিচয় ছিল, কেন আমাদের থেকে মাঝে কি এরকম ধরনের ব্র্যান্ড হতে পারে না। জাস্ট তখন এমনি চিন্তা ভাবনা ছিল কি সব ব্র্যান্ড করতেছে ওরা, হ্যাঁ। দেন হচ্ছে যে আমি আসলে আহ, এক চিন্তা ভাবনা ফসলে এসে আমি একটা হচ্ছে রিভাইভাল নামে একটা ফ্যাশন ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করা। যেটা আমরা রিভাইভাল বলছি রিভাইভাল অফ ওমেন ইন্ডিপেন্ডেন্স, রিভাইভাল অফ হেরিটেজ এবং রিভাইভাল অফ সাস্টেনেবল সোসাইটি। আমরা ওমেন ইন্ডিপেন্ডেন্স আসলে আমাদের শিখতে হবে না, আসলে আমাদের মাঝে কিন্তু প্রীতিলতা, বেগম রোকেয়া সাখাওয়াত ছিল। আমরা কিন্তু ওয়ার্ল্ডকে শিখাতে পারি আসলে ওমেন ইন্ডিপেন্ডেন্স কাকে বলে। আমরা যে রিভাইভাল অফ হেরিটেজ, আমাদের হেরিটেজে আমরা কিন্তু অনেক বিখ্যাত ছিলাম, কিন্তু আসলে যদিও বা হচ্ছে যে আমাদের ব্রিটিশ শাসন আমল থেকে আমরা পিছিয়ে পড়ি, কিন্তু মোগল আমলে কিন্তু আমরা ওয়ার্ল্ডের 25th জিডিপির মধ্যে ছিলাম আমরা জিনিসটা।
এবং আমরা অনেক আগের থেকে কিন্তু আমরা নকশি কাঁথা করছি, এটা একটা সাস্টেনেবল প্র্যাকটিস। আমরা যে রিসাইকেল কালচার বলছি সেটা একটা আমার অনেক হাজার বছর ধরে আমাদের দাদা দাদি নানা নানিরা এটা প্র্যাকটিস করে আসছে। হ্যাঁ, সেটাকে আমরা আজও কিভাবে সুন্দরভাবে এটাকে আমরা যে রিভাইভ করতে পারি সেই প্রচেষ্টা থেকে রিভাইভালটার ধারণা। আমরা যদি কনসেপ্টটা যদি বলি আসলে আমরা বলছি রিভাইভাল বলতে যে কনসেপ্ট, আমরা টু সার্কেল একটা কনসেপ্টটা নেই, যেটা হচ্ছে যে জাপানিজ সার্কুলেশন অ্যাস্থেটিক্স এবং হচ্ছে যে আমাদের যে ক্রাফটম্যানশিপ, দুইটা সার্কেলকে যদি আমরা চিন্তা ভাবনা করি এবং দুইটা সার্কেল যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমরা মনে হয় একটা নতুন ফ্যাশন কন্ট্যুর পেতে পারি জিনিসটা। এখান থেকে আর কি রিভাইভাল কনসেপ্টটা আর কি জন্ম। আর যদি রিভাইভালটা বলি একটু আমার এটা আমার এবং বেগুড়িয়া নামে জাপানিজ একটা অর্গানাইজেশন একটা জয়েন্ট প্রজেক্ট। ওটা বেগুড়ি একটা সোশ্যাল এন্টারপ্রাইজ নন প্রফিট একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে যে জাপানিজ সার্কুলার অ্যাস্থেটিক দিয়ে কাজ করে এবং হচ্ছে বায়ো সার্কুলার ইকোনমির ওরা হচ্ছে যে প্রতিষ্ঠাতা। এবং আমরা চাচ্ছি দুই দেশের রিসোর্সকে আমরা কিভাবে সর্বোচ্চ ভাবে ব্যবহার করতে পারি জিনিসটা, এটা নিয়ে আসলে হচ্ছে রিভাইভাল প্রজেক্টের আর কি অবতারণা। এবং হচ্ছে রিভাইভালে যেটা আসলে বলা চলে আমাদের আমার চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দেয়। আসলে আমি যে সোশ্যাল এন্টারপ্রেনার হব, এটা আসলে আমারই আসলে ওই ধরনের আসলে কোনো ইচ্ছাই ছিল না যখন জাপানে আসি। যেহেতু আমি হেরিটেজ নিয়ে কাজ করছিলাম, বাংলাদেশে হেরিটেজ বিল্ডিং এর প্রিজার্ভ এবং প্রোটেকশন এবং এর ডেফিনিশন নিয়ে কিন্তু যথেষ্ট রকম একটা হচ্ছে যে ব্ল্যাক হোল আছে। আমি এটাকে কিভাবে এটাকে আসলে আমরা প্রিজার্ভ করতে পারি, আমি সে মেইনলি হচ্ছে যে আমি আশিস স্যারকে বলি। আর উনি আমি 2017 আসি, 2018 23rd মার্চ উনি জাপানে আসে। আমি বলে 26 তারিখ একটা আমি আশিস স্যারকে বললাম আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেন, আমি স্যার থেকে শুনতে চাই আমরা কিভাবে হেরিটেজকে প্রোটেক্ট করতে পারি জিনিসটা। এবং 26শে মার্চ আমি জাস্ট 10 মিনিটের একটা হচ্ছে একটা টাইম স্লট পাই, যেখানে হচ্ছে যে আমি 2.5 ঘন্টা বুলেট ট্রেন করে জাস্ট স্যারের সাথে দেখা করতে যাই জিনিসটা। তখন ওরা জাস্ট 10 মিনিট সময় পাই, আমি বেশি সময় নিই না। তবে স্যার আমি কিভাবে জিনিসটাকে আসলে হেরিটেজকে প্রোটেক্ট করতে পারবো বাংলাদেশে। তখন স্যার বলে যে ফয়সাল দেখো, তুমি যেভাবে বলতেছো তুমি হেরিটেজ প্রোটেক্ট করতে হেরিটেজ তো প্রোটেক্ট করতে তুমি ডিগ্রি নিয়ে বাংলাদেশে চলে যাবা, কিন্তু হেরিটেজ প্রোটেকশনে তোমাকে আগায় আসতে হবে। এখন আমাদের যে অবস্থা, এই হেরিটেজ প্রোটেকশন একটা হচ্ছে বিলাসিতা। মানে খুব সুন্দরভাবে বলছে জিনিসটা, আমি খুবই ইন্সপায়ার করবো যে এটা তোমার একটা সোশ্যাল প্রবলেম, এটা তোমাকেই ফিক্স করতে হবে। তখন বলে আশির দেখো, তুমি আশির স্যার ছিল, আশির দেখো ওকে একটা সোশ্যাল প্রবলেম ফিক্স করে দাও তো, যে ও যাতে ও এটা নিয়ে কাজ করতে পারে। আশিস স্যার ইন্সপায়ার করে দেন হচ্ছে আমি হচ্ছে যে ওটা নিয়ে স্যার এমন ভাবে ইন্সপায়ার্ড হলাম, আমি ওটা নিয়ে লেগে থাকলাম। আমি হচ্ছে যে একটা স্যারকে ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি একটা পোস্টার প্রেজেন্ট করলাম, যেটা হচ্ছে প্রিজার্ভিং হেরিটেজ থ্রু দ্য পাওয়ার অফ সোশ্যাল বিজনেস অ্যান্ড ট্যুরিজম। আমার বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পাই। এবং সেই সাথে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক জায়গা ওরা বলছে আমরা তো আসলে এই ধরনের কাজই তো আমরা দেখতে চাচ্ছি, এটা কেন তুমি যে একাডেমি ইন্ডাস্ট্রি করো, কোলাবোরেশন করো না, আমরা তোমাকে সাপোর্ট করবো। দেন তখন থেকে আমাকে ইউনুস অ্যান্ড শিখে সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার আমাকে সাপোর্ট করতে থাকে আর কি। এর থেকে আর কি রিভাইভালটা আস্তে আস্তে আর কি, যেটা হচ্ছে ডালপালা হচ্ছে মেলবন্ধন আর কি সৃষ্টি হতে থাকে। এরপরে আমি যখন এটা একটা পোস্টার প্রেজেন্টেশনের পর একটা বিজনেস মডেল আমরা দাঁড় করালাম। বিজনেস মডেল দাঁড় করানোর পর স্যারের সাথে আবার টোকিওতে আমরা দেখা করতে যাই। মেইনলি স্যার এখন করছে কি করবে এখন। তখন স্যার বলে যে তোমার তো হলো, তখন স্যার একটা ইনফর্মালি আমাদের থেকে লঞ্চ করে দেয় যাচ্ছে। এটা ইউনুসা 2018 এটা ওকাদা সেন্সে উনি বাংলাদেশে ইউনিক্লো গ্রামীণ ইউনিক্লো নিয়ে আসে আশিস স্যার, উনি দুজনে আমাদের অ্যাডভাইজার। যাই হোক, আমাদের হচ্ছে 2008 থেকে 18 একটা ইনফর্মালি আমরা ইনঅগ্রেট করলাম। সেই সময় যেটা বলি জাস্ট আমার কিন্তু ছিল আসলে ধারণা আছে আমাদের নকশি কাঁথা যেহেতু ছিল যশোরের পানিগ্রামে ছিলাম। হ্যাঁ, এই নকশি কাঁথাটাকে কিভাবে আরো আপস্কেল করা যায়। জাস্ট হচ্ছে যে আমি হচ্ছে যে আমরা হচ্ছে একটা ড্রেস ডিজাইন করি জিনিসটা। হ্যাঁ, ওটা নিয়ে পিচ করতে থাকি, ওটা নিয়ে সব জায়গায় যেতে থাকি জিনিসটা। আমি মনে হয় টোটাল স্টোরিটা মনে হয় আমার আসলে বিক্ষিপ্ত ভাবে না বলে একটা যে স্টোরি বোর্ডে সাজিয়ে নিই, তাহলে মনে হয় যে ডিসকাশন করতে মানে খুবই সুবিধা হবে। জার্নিটাকে একটু কম্প্যাক্ট করে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, 2018 যে আমরা যে আইডিয়েশনটা একটা সোশ্যাল বিজনেস কনসেপ্ট, যে কিভাবে আমরা কালচারাল হেরিটেজ এবং হচ্ছে যে আমাদের টেক্সটাইল হেরিটেজকে প্রোটেক্ট করতে পারি এবং সেই সাথে হচ্ছে আমরা সাস্টেনেবল সোসাইটি করতে পারি। আইডিয়াটা এমন ছিল যেটা হচ্ছে আমরা একটা হচ্ছে যে বাংলাদেশের টেক্সটাইল হেরিটেজ থেকে একটা ফ্যাশন ব্র্যান্ড করব, জাপানিজ ডিজাইনার এবং বাংলাদেশের ডিজাইনারের কোলাবোরেশনে। এখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিটটা দিয়ে আমরা বাংলাদেশের ক্রাফট ভিলেজকে ডেভেলপ করব অ্যাজ এ ট্যুরিজম সেক্টর হিসেবে।
এটা ছিল আমার প্রাইমারি ধারণা, কারণ আমাদের গ্রামগুলো খুবই সুন্দর। আসলে আমাদের রিসোর্ট ডেভেলপ করার দরকার নেই, আমাদের গ্রামটাকে যদি আমরা সুন্দরভাবে সাজাতে পারি, গুছাতে পারি, ওটাই রিসোর্ট হিসেবে থাকবে, ওখানে আমরা গিয়ে থাকতে হবে, কমিউনিটি ট্যুরিজমটাকে স্টার্ট হতে পারে। এরপরে এই কনসেপ্টটা দিয়ে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে যে পোস্টার প্রেজেন্টেশনে দেয়া, দেন ইউনুসার যে উদ্বোধন করা। এরপরে হচ্ছে আমরা পাইলট রান করতে থাকি, যেটা হচ্ছে বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করতে থাকি। এরপর এবং আরেকটা ছিল আসলে আমার সাথে যে সবাই যেন কথা বলে, সবাই যেন কথা বলে, কারণ আমি ছিলাম একটা বিদঘুট একটা খুব কটকটে হলুদ নকশি কাঁথের একটা ব্লেজার বানালাম, যাতে সবার আমি অ্যাট্রাকশন পয়েন্টে থাকতে পারি, সবাই যেন আমার সাথে কথা বলতে আসে। আসলে এখন আমি কথা বলার জন্য, কারণ আমার তো আসলে মানুষকে অনবোর্ড করতে হবে। হ্যাঁ, জাপান আমি আমি একদম আমি জাস্ট বাংলাদেশ থেকে আসছি, কেউ আমি অন্টারপ্রেনার দেখিনি, সবাই পড়তে আসছে। আমি এই পড়াশোনার মাঝখানে আবার একটা জিনিস একটা এস্টাবলিশ করতে চাচ্ছি, এবং খুব সবাই হাসাহাসি করতে, সব গল্প করতে আসছে, তুমি কি করতেছো? হ্যাঁ, এই যে লুদং এই যে টেকনিপের হচ্ছে ফাউন্ডার, উনি বলেছেন না এটা ভালো কথা, আবার এরকম ফ্যাশন বিজনেস আমারও ছিল, আমি করতে পারি না, উনি আমরা গাইড করে। এবং এরপরে হচ্ছে ইউনুস স্যার হচ্ছে আমাদের ফার্স্ট আবার টোকিওতে ফার্স্ট এক্সিবিশনটা উনি উদ্বোধন করেন, বলে, ঠিক আছে ফয়সাল, আমি তোমার ওখানে যাবো। আমরা হচ্ছে টোকিওর ইয়োশিমোতো কোগোয় হেড অফিসে আমাদের উদ্বোধন হয়। তখন একটা পাইলট টেস্ট আপাতত হলো। এখন আমাদের আইডিয়াটা, কারণ আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ড না, আমরা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে, এটাকে কিভাবে বিজনেস ব্যাকগ্রাউন্ডে নিতে পারি, যেটা হচ্ছে আমরা বিভিন্ন এখন এক্সিবিশনে পার্টিসিপেট করে মানুষ থেকে ওপিনিয়ন নিতে হবে। এখন তো জাপানে তো কিছু পাওয়া যায় না, আমি আমার ওয়াইফ আমরা দুইজনে মিলে হচ্ছে অ্যামিকাসে এক্সিবিশনটা আছে যে ফর্ম করলাম, কিরাসন ডিজাইনার দিচ্ছে জিনিসপত্র, আমরা হচ্ছে প্রায় 150 মতো ফ্যাব্রিক আনা নেওয়া করলাম। আমরা তখন ফ্যাব্রিকের নাম জানা হলো, বিভিন্ন আমরা আর&ডি করছি। আর&ডি শুরু হলো কিভাবে এটাকে হচ্ছে যে জাপান মার্কেট ফিট করতে হবে জিনিসটা। দেন হচ্ছে যে এই সময় আইডিয়া কম্পিটিশন, যেটা যে হালতে পার্টিসিপেট করলাম, সামহাও হচ্ছে যে আমরা হচ্ছে যে অন ক্যাম্পাস রাউন্ড চ্যাম্পিয়ন হলাম। তখন একটা কনফিডেন্স আসলে, হ্যাঁ এটা কিভাবে করতে হবে, কনফিডেন্স বিজনেস মডেল আস্তে আস্তে শিখছি তখন। এরপর থেকে আমাদের এসবিআরসি আমাদের হেল্প করা শুরু করে, এবং আমরা আরো নেক্সট 2021-এ আমরা মার্কেট টেস্ট করতে থাকি, এবং আমরা আরো বড় স্টেপে ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামে আমরা হায়ার করে ফেললাম 3টা গ্যালারি করে হায়ার করে, বেশ একটা মেজর মুভ। আমরা খুবই ইন্সপায়ার, এবং তাকেশিমায়া জাপানের ফেমাস ব্র্যান্ড, আমরা এই প্যারালে কিন্তু আমরা আবার বিজনেস এক্সিবিশন গুলো পার্টিসিপেট করছিলাম। আমরা গত 6 বছরে 8টা এক্সিবিশন আমরা পার্টিসিপেট করি, এবং আমরা তো আসলে তখন ফান্ডিং নাই, আমরা তখন আমার বউ আর স্কলারশিপের তো আর কতই আছে, তবুও আমরা একটা জমানো টাকাটা আমরা ইনভেস্ট করি এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য। যখন ছিল না, এখন আমি আমার ওয়াইফ আবার পার্ট টাইম জব শুরু করি, যাতে জাস্ট ওটা খরচ করে হচ্ছে যে এক্সিবিশনে এত এক্সপেন্সিভ ওখানকার। ফুকুওকা এশিয়ান মানে তো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের এশিয়ার হাইয়েস্ট আর্ট কালেকশন আছে। সবার এখানে একটা এক্সিবিশন করার ড্রিম, আমরা হ্যাঁ ওখানে আমি ভাই, হায়ার একটা করলাম। একটা একটা ইনিশিয়াল আইডিয়া দেন, বাংলা টাকায় আপনারা তখন ওই সময় কিরকম ইনভেস্ট করছিলেন আর কি এক্সিবিশন? আমি বাংলার টাকায় যদি বলি, এখন আমি হিসাব করে আমি 2.5 কোটি টাকা ও ওয়াও! টোটাল এখন পর্যন্ত গত 6 বছরে আমার আমার পকেট থেকে গেছে। আমার এবং ল্যান্ড সেল করে এটা মানে জাস্ট এটাকে আমার দাঁড় করাতে হবে, কারণ কনসেপ্টটা দাঁড় করাতে হবে, কারণ আমি হচ্ছে এই ধরনের আমি একদম পুরো চোখ নাক বন্ধ করে জাস্ট এটা দাঁড় করাইছি জিনিসটা। সবাই যখন আমরা যেন সবাই বাংলাদেশে ফ্ল্যাট বুকিং দেয়, আমি তখন বলছি না, আমার একটা কি বলে হচ্ছে যে একটা কিছু দাঁড় না, অ্যাটলিস্ট কিছু হবে না আর কি, বাংলাদেশে ব্যাক করবো আর কি, তখন কিছু না হলো, কিন্তু একটা এক্সপেরিমেন্ট তো হলো জিনিসটা। এইভাবে করেই আমি জাস্ট ঝাঁপাই পড়ছিলাম আমরা তখন। কিন্তু 2021 একটা আমার অ্যাক্সিডেন্ট ঘটে, করোনাতে আমার আব্বা এক্সপায়ার করে। এইটা আমার একটা একটা মেজর একটা ধাক্কা। আমি তখন আসলে কিভাবে, এখন জাপান কানেকশন তো রাখতে হবে, আমি বাংলা এখন আমি যেন আমার একমাত্র ছেলে, আমার বাংলাদেশে ব্যাক করতে হয়। কিন্তু তখন যাতে জাপান কানেকশনটা যাতে আহ, আমার সাথে বিচ্ছিন্ন না হয়, আমি আমার ওয়াইফকে আমি জাপানে রেখে যাই, যাতে হচ্ছে যে আমি বলছি তুমি জাস্ট জাপানিজটা শিখো, তুমি দেখো জাপানে এই জিনিসপত্রগুলো আমি দেখে আমার কি বলা হচ্ছে ফ্যামিলিকে সামলাই। আমি 2 বছর বাংলাদেশে ছিলাম, ও 2 বছর জাপানে ছিল তখন, জাস্ট তখন 21-22 এই 2 বছর। কিন্তু তখন আমি চিন্তা করতে, তখন আমরা এখানে আসছি, আমরা তখন একটু আব্বা যখন সবাইকে একটা ভালো করতে, করোনা হয়ে গেছে, কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, যেহেতু আমি বাংলাদেশে আছি। হ্যাঁ, তখন হচ্ছে গ্রাম নামে ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা কোলাবোরেশন করলাম, আমরা হচ্ছে যে একটা জামদানি পল্লীতে চলে গেলাম, ওখানে হচ্ছে যে আমরা পুরা ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আমাদের মিম 06-এ, ও তখন হার্ভার্ড ডিএসডিতে ছিল, বাংলাদেশে আসলো, তখন আমরা সবাই মিলে হচ্ছে যে করলাম একটা পুরো কমিউনিটি সার্ভে করলাম। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ক্রাফট ভিলেজ ডেভেলপ করবো। হ্যাঁ,
করে আমরা হচ্ছে যে ডিজাইনটা আগায় রাখলাম যেহেতু আমি এখন বাংলাদেশে, এবং সেই সাথে আমরা হচ্ছে যে রিসাইকেল টেক্সটাইল আমি R&D করতে থাকলাম। আমরা যেমন ক্রাশ কটন থেকে ওখান থেকে আবার হচ্ছে ইয়ার্ন জেনারেট করে আবার উইভ করতে থাকলাম, উইভ করে বিভিন্ন ফ্যাব্রিক জেনারেট করতে থাকলাম। কিন্তু আমরা একটা প্রবলেমে পড়লাম, ফ্যাব্রিক কোয়ালিটি খুবই ভালো, ফ্যান্টাস্টিক, যেটা হচ্ছে যে জামদানি, এবং আমাদের জাপান মার্কেট ফিট হলো জামদানি, আমার যে রিসাইকেল ফ্যাব্রিক সেটা, তারপর হচ্ছে রিসাইকেল ফ্যাব্রিক এবং হচ্ছে যে প্যাচ ওয়ার্ক, এগুলো হলো, কিন্তু আমাদের সুইং কোয়ালিটি আসলে জাপান স্ট্যান্ডার্ড না। আমরা যেটা দেখলাম আমাদের গার্মেন্টস সেক্টরটা আসলে হচ্ছে যে লো কোয়ালিটি গার্মেন্টস ডেভেলপ করে, হাই কোয়ালিটি করছে না, কিন্তু সামহাও স্পার্ড্রিল যেটা হচ্ছে স্প্যানিশ শু, ওটাতে আমরা বেশ সাকসেস পেলাম। হ্যাঁ, এবং অন্যান্য বায়াররা যে 2023 এটা একটা হচ্ছে যে আমাদের ট্র্যাকশন, তখন বায়াররা এই শুটা নিতে চাইলো, তার কারণ হচ্ছে গুচি, লুই ভিতন, ক্যান্ডি, তাদের সেই সেম প্রোডাক্ট লাইন আছে। আর যেহেতু আমি বইটা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে ছিলাম, একটু প্রোডাক্ট ডিজাইন নলেজ ছিল, এবং আমি পানিগ্রামে কাজ করছিলাম, ওখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমি কাজ করছিলাম। আমি এমন ভাবে ডেভেলপ করি যেটা হচ্ছে তখন আমাদের ফ্যাশন এজেন্ট বলে তুমি তো একদম গুচি কোয়ালিটি অ্যাচিভ করে ফেলছো স্পার্টলিটা তখন। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমাদের একটা question, আপনি যে এই জিনিসগুলো যখন বাংলাদেশে করছিলেন আর কি, তো হ্যাঁ, এই কাজগুলো কি কোনো মানে গার্মেন্টস সেক্টরের কোনো এস্টাবলিশ কোম্পানির সাথে কোলাবোরেশন করছিলেন, নাকি আপনারা নিজেদের লোক দিয়ে করছিলেন? আমি বলি আমরা গার্মেন্টস ফ্যাক্টরি, এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা গেছি কেন বুঝলাম, ওরা একটা ভ্যাবা চাকা খেয়ে গেছে, বলছেন আমরা আসলে এই ধরনের প্রোডাকশন করি না। ওরা বলতে কারণ হচ্ছে যে আমরা যখন একটা ফ্যাব্রিক ডেভেলপ করছি, একটা যে গার্মেন্ট, এখানে হচ্ছে যে হ্যান্ড সুইং এর কাজ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে হ্যান্ড পেইন্টের কাজ আছে, হ্যাঁ, তারপর এখানটায় হচ্ছে যে আবার হ্যান্ড একেবারে ন্যাচারাল ডায়ের কাজ আছে, হ্যাঁ, সবকিছু কিন্তু বাংলাদেশের ফ্যাক্টরিতে না। আমরা সাপোর্ট পেলাম কুমুদিনীতে। কুমুদিনী আমাদের আমাদের এখানে কুমুদিনী আমাদের পার্টনার, আমরা ওখানে একটা ফ্যাসিলিটি ডেভেলপ করি। কিন্তু আমরা হচ্ছে যে এই স্পার্ডেলটা যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এক্সপোর্ট হয়, কিন্তু হচ্ছে লো কোয়ালিটি স্পার্ডেল, যেটা বিট শু বলে। হ্যাঁ, আমরা তখন ওইসব ফ্যাক্টরির সাথে কোলাবোরেট করে একটা হাই এন্ড ফ্যাশন লাইন আমরা ডেভেলপ করি এখানটায়। হাই এন্ড বলতে জাস্ট আমি বলি যে এখানতে হয় যেটা হচ্ছে যে $2.5 করে এক একটা স্পার্ডেল, ওরা যেটা করে। কিন্তু আমরা যেটা করি, এক একটা স্পার্ডেল হচ্ছে পার পেয়ার $60 করে। এটা হচ্ছে হোলসেল প্রাইস, ম্যানুফ্যাকচারিং প্রাইস। এটা হচ্ছে রিটেল প্রাইসে $150 টু $250 এই রেঞ্জে আমাদের বান্ডেলটা আমরা ডেভেলপ করি। যেখানে হচ্ছে যে গুচি এগুলা যে ফেন্ডি $625 টু $1000 পার পেয়ার, ওই ধরনের মার্কেট টাকা সেগমেন্টটাকে আমরা আর কি ধরি। ইভেন আমরা তখনই এটা করার পর আমরা হচ্ছে আবার আরো ডেভেলপ করে আমরা একটা ভালো মার্কেট ট্র্যাকশন পাই, এবং হচ্ছে 2023-তে হ্যাঁ আমাদের একটা একটা মার্কেট ফিট প্রোডাক্ট হয়েছে। জাস্ট আবার 2008-তে মার্কেট ফিট প্রোডাক্টের জন্য আমরা ছুটছিলাম। দেন হচ্ছে আমরা কোম্পানি স্ট্যাবলিশ করি জাপানে, এবং কোম্পানি স্ট্যাবলিশ করার সাথে সাথে 26টা ব্র্যান্ড অনবোর্ড হয় আমাদের। ওরা বলে আমরা তোমাদের প্রোডাক্ট নিতে চাই, এবং 26টা ব্র্যান্ড মানে ওরকম তাকিশিমায়া, ইসিতান, ইউনাইটেড অ্যারোস, বিমস, ইয়েনা, মেলরোস, রয়্যাল ফ্ল্যাশ, মানে জাপানের টপ টায়ার ব্র্যান্ড গুলো। ওদের সাথে আমরা এরকম করবো না, আমরা যদি রিভাইভাল নামে যদি জাপানের মার্কেটে আমরা ঢুকি, কেউ তো আমাদের চিনে না। হুম, কিন্তু যেটা হচ্ছে আমরা যদি নামি দামি ব্র্যান্ড গুলোর সাথে যদি কোলাবোরেট করি, ওদের লয়াল কাস্টমার গ্রুপ আছে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। হুম, আমরা যদি ওখানে পেনিট্রেট করতে পারি, জাস্ট ওদেরকে আমরা হচ্ছে যে আমরা অত বিজনেস করতে, আমরা হচ্ছে যে আমরা $60, কিন্তু এটা কিন্তু $60 পার পেয়ার কিন্তু আসলে অনেক হিউজ বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসটা। হ্যাঁ, তা আমরা ছেড়ে দিলাম, ওরা প্রফিট করুক। এবং আমরা ক্রেডিটে দিব ওদেরকে জিনিসটা, আমি ডিটেলে বলবো আরো। হ্যাঁ, যাতে ওরা থেকে ম্যাক্সিমাম লেভারেজ দিব জিনিসটা, তাহলে ওরা আমাকে প্রমোট করবে জিনিসটা। এভাবে করে আমরা হচ্ছে 2024 ট্র্যাকশন পেয়ে আমরা পাইলট, আমরা হচ্ছে 3টা ব্র্যান্ডের সাথে এবছর করি, কারেন্ট এজ, মেলরোজ, এবং আমাদের স্টক আউট হয়েছে আমাদের আমাদের প্রোডাক্ট। তখন আমরা কনফিডেন্স পেলাম যে ঠিক আছে, আমরা এখন আমরা জাস্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা স্টক নিলে স্টক আউট হবে। দেন হচ্ছে যে তাকিশিমায় সবার ড্রিম, মানে ওখানে আমরাই মনে হয় ফার্স্ট বাংলাদেশি ওন কেউ যে তাকিশিমায় স্টোরে আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট, ওরাই আমাদের থেকে ইভেন্ট স্কেজুয়াল দেয় এই 25শে অক্টোবর। আমরা হচ্ছে ঠিক আছে এই বছর আমরা করবো না, আমরা আবার ফ্রেন্ডের সাথে করি একটা কোলাবোরেশন, এটা নেক্সট বলবো। দেন হচ্ছে আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত 24 ট্র্যাকশন, এবং সেই সাথে আমরা জাপানের সাথে করার পর আবার স্টেটস এবার যাচ্ছি। স্টেটসে এবার হচ্ছে ফ্যাশন নেক্সটে আমরা পার্টিসিপেট করছি এবার, এবং পার্টিসিপেট করার আগে আমরা 400 পেয়ার আমরা হচ্ছে প্রি অর্ডার পেয়ে যাই। এখন যেটা আমাদের 4th অক্টোবর আমরা হচ্ছে পার্টিসিপেট করে আমরা রানওয়ে এবং হচ্ছে বুথ দুটোই আমরা নিয়েছি আর কি জিনিসটা। এই প্রি অর্ডার গুলো কি ভাইয়া অনলাইনে করা যাচ্ছে নাকি?
হ্যাঁ অনলাইনে, হ্যাঁ ই-কমার্স আমি দিয়ে দিব এবং ওটা কিন্তু আমি বুয়েটের স্টার্টআপ। ইভেন উনি আগে নিয়ে গিয়েছিল, উনি বলে যে এটা তো হাই কোয়ালিটি শু, এটা তো আমাদের একটা কফি প্রাইস। তো তখন কারণ উনি ওই স্পার্টে আমি কম্পারিজনটা দেখাবো, উনি বুঝছিল যে এটা তুমি এত কমে কেন করতে পারতেছো। কারণ আমি এবং আমি কেন কমে ওটাও ব্যাখ্যা আছে জিনিসটা, কারণ হচ্ছে আমাদের একটা জিএসপি সার্টিফিকেট আছে, এটা আমাদের বেশ ভালো একটা লেভারেজ, কিন্তু আমাদের মানে 26 এর পর মানে এটা আবার জিএসপি সার্টিফিকেট উঠে গেলে আমাদের একটা প্রবলেম হবে জিনিসটা। এখন আমি জাস্ট এরপর আমি প্রেজেন্টেশনে আসা করছে 3টা পিলার আসা যাচ্ছে, যেটা হচ্ছে জাপানিজ বিজনেস ফিলোসফি, যে সানপো ইয়োশি। আমরা যখন একটা বিজনেস করব সেটা হচ্ছে যে প্রফিট হওয়ার সাথে সাথেও হচ্ছে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইমপ্যাক্ট যেন থাকে। এই 3টা ফিলোসফি, যেটা আমি বলছি আমার জন্য ইকিগাই। মানে আমার হচ্ছে এটা আসলে আমাকে একটা এই রিভাইভালের প্রতি নিজেকে ডেডিকেশনের জন্য আমাকে উদ্বুদ্ধ করে এই 3টা পিলার। যেটা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট যেটা বলছি, এখন আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে যে রিসাইকেল আইটেম। আমরা তো আসলে এখানে আমাদের প্রচুর, আমাদের যেহেতু সেকেন্ড হাইয়েস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, আমাদের সেকেন্ড হাইয়েস্ট ওয়েস্ট জেনারেশন কান্ট্রি, প্রচুর পরিমাণ গার্মেন্টস ওয়েস্ট জেনারেট হয়। আমরা যেটা করছি আসলে নতুন করে না, ওই আমাদের কাটিং রিমেন্স থেকে আমরা হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপ করবো, যে স্মার্ট ডিল শুড মেক জিনিসটা এখন। হ্যাঁ, যেমন রিসেন্টলি আমরা ফেন্ডির সাথে আমরা কোলাবোরেট করলাম। ফেন্ডি দেখেন এলভিএমএইচ ফ্যামিলিতে ঢুকলাম আলহামদুলিল্লাহ, এবং একটা ব্যাগ দেখে ওরা যেটা ছিল এই ধরনের একদম আনসোল্ড ব্যাগ ইনভেন্টরি, ওদের ব্র্যান্ড আইডেন্টিটি রাখার জন্য ওরা প্রত্যেক বছর পুরাই ফেলে জিনিসগুলো। হুম, একটা ব্যাগ 10 লাখ টাকা, 7 লাখ টাকা, ব্যাগ দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বললাম আমরা তোকে প্রপোজাল দেবো, তোমরা এগুলো পোড়ায়ও না জিনিসটা। হ্যাঁ, তোমরা এগুলো শ্রেডেড করো, আমাদেরকে দাও, আমরা আপসাইকেল করবো। তোমরা হচ্ছে যে যেটা হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালের লঞ্জিভিটি বাড়বে, যেটা হচ্ছে যে তোমাদের কার্বন ফুটপ্রিন্টে তোমরা ভালো একটা স্কোর করতে পারবা। আমরা এটা বলবো, হ্যাঁ, এটা খুব ভালো ডিল। কিন্তু ব্যাক শেডেড করতে হবে এলভিএমএইচ এর ফ্যাসিলিটিতে, কারণ আমাদের ব্র্যান্ড আইডেন্টিটি গুলো ঠিক আছে, আমরা সব মেনে নিলাম। ওরা জাস্ট প্রথমে ফেজে আমাদের 308টা ইউনিট দিল, আমরা সবগুলো শেডেড করে লেদার গুলো নিয়ে আসলাম। এখন এটা আসলে আমাদের জন্য বেনিফিটটা কি, এই লেদার গুলো করলে যেটা আমরা 150 ইউএসডি তে সেল করছিলাম আমাদের স্পার্ট ডিল, ওটা শুট করলো ইউএস মার্কেটে 250 ইউএসডি আমরা সেল করতে পারবো পার পেয়ার। মানে এটা আমাদের জন্য একটা বেশ ভালো অ্যাচিভমেন্ট। এবং ওরা বলছে তোমরা যদি ফ্রেন্ডলি, ওরা বলে তোমরা সাকসেসফুল হও, আমরা এলভিএমএইচ এর অন্যান্য ব্র্যান্ড প্রাডা, লুই ভিটন, আমরা ওরা ইন্ট্রোডিউস করতে, ওদের একই সমস্যা আমরা ফেস করতেছি জিনিসটা। হ্যাঁ, তোমরা একটা আগে পাইলট করো। ম্যানুফ্যাকচারিং এর কাজগুলো কি ভাইয়া জাপানে হয় কিনা নাকি? না, প্রত্যেকটা যেটা আমি বলি, প্রত্যেকটা রিজনে আলাদা। আমরা হচ্ছে যে ফেন্ডি জাপানের সাথে কোলাবোরেট করছি জিনিসটা। এবং ফেন্ডি জাপানের প্রবলেম এখানে, ফেন্ডি জাপানে ওরা জাপানে এটাকে হচ্ছে যে এটাকে বার্ন করে ফেলে জিনিসটা। হ্যাঁ, এবং আবার হচ্ছে যে আবার ফ্যাক্টরি যে কার্টিক্স থাকে ওগুলো সবগুলো আবার এলভিএমএইচ এর মাদার কোম্পানি হেড অফিস ফ্রান্সে চলে যায়, কিন্তু এটা কাটিং রিমেন্স গুলো, কিন্তু ব্যাগ গুলো এখানে এসে পোড়ায় ফেলে জিনিসগুলো। এটা কিন্তু এভাবে করে আমরা আমাদের লাইনগুলোকে আমরা বলছি যে আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট জেনারেট করবো আমাদের এই। ইভেন আমরা হচ্ছে শাড়ি যে করে কটন শাড়ি, ওটাকে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের ম্যাট করে না, হ্যাঁ, যে রংপুরের দিকে, হ্যাঁ, ওখান থেকে আমরা শু জেনারেট করি জিনিসটা আসলে রিসাইকেল করি। এবং আরেকটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট। আমরা সোশ্যাল ইম্প্যাক্ট বলতে হচ্ছে আমাদের কমিউনিটিটা কিভাবে গ্রো করতে পারে। আমরা প্রথমে হচ্ছে একটা মুন্সিগঞ্জে একটা গ্রামে আমরা সার্ভে করি, এবং ওই একই রকম স্টাইলে আমরা ওয়ার্কশপে সবাই যাই, স্টুডেন্টরা যায়, পুরো গ্রামটাকে আমরা সার্ভে করে ফেলি, যাতে ইন ফিউচারে যদি হচ্ছে আমরা গ্রাম ডেভেলপ করতে চাই, হ্যাঁ, ক্রাফট ভিলেজ ডেভেলপ করতে চাই, আমাদের মাস্টার প্ল্যানিং এর সুবিধা হবে। এইটা একটা আমরা ভিলেজ করি, এবং এরপরে আমরা যেহেতু আমরা একটা ট্র্যাকশন ক্রিয়েট করি, আমরা হচ্ছে যে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং হচ্ছে সেবার সাথে একটা কোলাবোরেট করি। আমরা হচ্ছে যে হ্যাঁ, নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম করবো, যাতে হচ্ছে আমাদের হচ্ছে যা করবো সাইন্টিফিক ওয়েতে যেন আমরা করতে পারি জিনিসটা। এবং এরপরে আমরা হচ্ছে যে সোনারগাঁ একটা জামদানি ভিলেজকে আমরা টার্গেট করি, একটা 10টা উইভারের ভিলেজ নিয়ে ওরা ওদের ফ্যামিলির উপর আমরা সার্ভে করি। সার্ভে করে যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে, ঠিক আছে, আমরা একটা উইভারকে কনভিন্স করতে পারি, যেটা জামাল ভাই, উনি কিন্তু 200 কাউন্টের জামদানি করে। মানে খুবই মেইনলি আমাদের যে প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনার, ওনার ম্যাক্সিমাম জামদানি উনি করে। এই যে আমাদের পদ্মা সেতু যে হতো, হ্যাঁ, সব আমি একটা জামদানির 6 লাখ টাকা করে তখন শুনলাম। পদ্মা সেতুর যে জামদানি লাল সাদা, ওটা জামাল ভাইয়ের করা। তারপর হচ্ছে যে আমাদের যে বিমানবন্দর যে উদ্বোধন করে, হ্যাঁ, ওই জামদানি, মানে ওনাকে জামদানি গিফট করে। হ্যাঁ, তখন হচ্ছে মেইনলি কিন্তু রুবিনা আপা জানেন, যেটা হচ্ছে যে 84 থেকে 100 কাউন্টে কিন্তু অনেক হায়ার কাউন্ট। হ্যাঁ, উনি ওখানে করে 200 কাউন্টে জিনিসগুলো এত পাতলা, খুবই আমার একটা প্রশ্ন আছে যে হাসিনার শাড়ির থ্রেড কাউন্টটা কত ছিল?
200 কাউন্ট, ওটা 200 200। কাউন্ট, 200। ও এবং এক একটা শাড়ি ওকে গিফট করে, যেগুলো দেখলাম 4.5 থেকে 6 লাখ টাকা এক একটা জামদানি শাড়ি। মানে ওই বিভিন্ন ওরা নিয়ে যায় গিফট করে, প্রাইম শাড়ি কিনতে হয় না। এটা আমার জানলাম আর কি যেমন হয়। আমার খালি একটা কথাই বলতে ইচ্ছা করতেছিল, নেত্রী যখন দাঁড়ায় বলছিলেন যে সৎ পথে উপার্জিত আহ, অল্প খাবারই আসলে অনেক উম, বেশি আহ, দরকারি আর কি, এই ধরনের নীতি বাক্য দিচ্ছিলেন আর কি। আর 6 লাখ টাকা শাড়ি পরতেছিলেন, মাশাআল্লাহ। সেটাই। হ্যাঁ, আমরা যেটা রিভিউ তো আমরা সব ডিজাইন করলাম। হ্যাঁ, আমরা কি করবো, এটা আমাদের ফার্স্ট একটা প্রজেক্ট, যেটা হচ্ছে যে আমরা এটা উইভার্স হাউস কাম ফ্যাক্টরি কাম স্কুল। আমরা হচ্ছে যে নিচে যে উইভার্স ফ্যাক্টরি, এখানে যে উইভারটা থাকবে, টপ ফ্লোরটাতে হচ্ছে আপনি স্কুল করবো। কিন্তু হচ্ছে আমরা যেভাবে ডিজাইন করছি উইভার, ওরা সবাই ওরা প্রথমে আমাদের ডিজাইনটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু আবার যেহেতু আবার পাওয়ারফুল উইভার, প্রাইম মিনিস্টার শাড়ি করে, ভাবসাবই আলাদা। ভাবসাবই আলাদা মানে হচ্ছে এমন ভাবসাব। পরে আমরা ভাবছি আমরা কমেডি ডেভেলপ করবো, কারণ একটা ভালো উইভার। ওনার বাসা পর্যন্ত রাস্তা টেনে আনছে আমি। একটা রাস্তার একটা কমেডি রাস্তা ওর বাসা পর্যন্ত টেনে আনছে ও। যাই হোক, এই জিনিসটা আমরা এটাকে ডেভেলপ করি ডিজাইনটা। আমরা এখন এটাকে ছাত্রা নিতে চাই, এবং আমরা চাচ্ছি এরকম এই ধরনের আমরা ক্রাফট ভিলেজ ডেভেলপ করবো। এবং আমরা আসলে এখন এত কিছু ডেভেলপ সব করে দেখছি, হ্যাঁ, এটাকে বিজনেসটা তো প্রফিটেবল করতে হবে, আগে এখান থেকে পয়সা আসতে হবে। পয়সা না যখন যখন না আসবে, তখন আসলে আমাদের ড্রিম গুলো ডিমই থেকে যাবে জিনিসগুলো। এরপর হচ্ছে আমরা বিজনেসটাকে এবার হচ্ছে আমরা কিভাবে প্রফিটেবল করবো, সেটা একটা আর কি ডিসকাস করবো। মেইন আমরা যেটা বলছি, আসলে আমরা তো এখন স্পার্ট ইস্যু করছি, এটা হচ্ছে আমরা হচ্ছে যে আমরা মাসুদ আসলে ভাই, একটু ইন্টারাপ্ট করবো আর কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আর কি। আমাদের টাইম জোন হিসাবে আমরা মোটামুটি রাত 10টায় চলে আসছি। আমরা ও যদি আচ্ছা, আমি 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 শেষ করে ফেলতে চাই। হ্যাঁ, 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 একটু জাস্ট সংক্ষেপে। প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেইনলি হচ্ছে আমরা হচ্ছে জাস্ট কাটিং রিমেন্স থেকে স্পার্ট ডিল করছি। মেইনলি হচ্ছে যে আমি জাস্ট স্কিপ করি, আমরা জাস্ট কাটিং রিমেন্স থেকে আমরা হচ্ছে যে শু গুলো ডেভেলপ করছি। সলিউশন হচ্ছে যে স্পার্ট ডিল করছি জাপানিজ ডিজাইনার কে দ্বারা, এবং ভিলেজ উমেন কে আমাকে ইনভলভ করছি। এবং এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম। আমরা জাস্ট কালেক্ট করছি লেদার গুলো, একটা ভিলেজে শু অফার করছি, আর একটা ভিলেজে হচ্ছে যে আমরা হাই কোয়ালিটি স্পার্ডেল করছি, এবং আমরা বিটুবি সেলস করছি এগুলো। এবং এখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেটা দিয়ে হচ্ছে আমরা এবং এটার জন্য একটা 20% গভর্নমেন্ট ইনসেন্টিভ পাওয়া যায়, ওটা আমরা একটু ডোনেট করে দিতে চাই, যেটা হচ্ছে ক্রাফট ভিলেজ ডেভেলপ করার জন্য। আচ্ছা, এইটা যে মেলে ইউনিক প্রপোজাল কেন আমাদের আসলে আমাদের এত হাই ভলিউমের হচ্ছে আমাদের ক্লায়েন্ট আসছে। আমাদের সব জাপানিজ ডিজাইনার শু, যেটা হচ্ছে ফিল স্টাইলিশ এবং কুল, সাস্টেনেবল ইথিক্যাল। আমরা হচ্ছে যে ওই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি, যার কারণে প্রত্যেকটা পারচেসের সাথে সোশ্যাল ইম্প্যাক্ট জেনারেট করছে, কারণ আমরা একটা প্রফিটে ডোনেট করছি স্কুল করার জন্য, এবং হচ্ছে যে এবং ফেয়ার প্রাইস ওরা হচ্ছে পারচেস করছে। আর আমরা বিটুবি ব্র্যান্ড যেটা করছি, ওরা হচ্ছে আমরা জিএসপি সার্টিফিকেট ইস্যু করছি, যে কারণে হচ্ছে জিরো ইম্পোর্ট ট্যাক্স হচ্ছে। যেহেতু স্প্যানিশ শু ইটালি বা ফ্রান্স থেকে যখন ওরা যখন এটা ইম্পোর্ট করে, ওদের 60% ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়, যেখানে প্রায় 60% ওদের প্রফিটই হচ্ছে জিনিসটা এখানটায়। এখানে আমরা হচ্ছে ওদেরকে আমরা একটা বেশ ভালো একটা গেইন করা, যদি আমাদের থেকে সোর্সিং করে। প্লাস আমরা যে শুটা হচ্ছে যে 25 to 35% রিডিউস হোলসেল প্রাইসে ওদেরকে দিচ্ছি আমরা জিনিসটা। হুম, এইটা একটা দেখছে আরেকটা আমরা যে লেয়ারে ওদেরকে আমরা অ্যাডভান্টেজ দিচ্ছি। এবং আমরা ক্রেডিট অপশন দিচ্ছি, আমরা ক্রেডিট দিলে তুমি পারচেস সেল করার পর আমাদেরকে হোলসেল প্রাইসটা ব্যাক করবা। এবং হচ্ছে আমরা তো কিছু ফ্রিডম দিচ্ছি যে তোমার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য রিটেল প্রাইসটা তোমরাই ফিক্স করবে। কারণ আমাদের স্ট্র্যাটেজি, ওরা যদি এত নামি দামি ব্র্যান্ড একসময় রিটেল প্রাইস ফিক্স করে, আমরা যখন ই কমার্স সাইট খুলবো, আমরা ওই প্রাইসটা পাবো তখন। ওরা আসলে মার্কেটে আমাদের ভ্যালুয়েশনে ক্রিয়েট করে দিবে। এখন কারেন্ট স্পার্ডেল মার্কেট হচ্ছে যে $9.77 বিলিয়ন, এটা হচ্ছে যে 2032 এর মধ্যে হচ্ছে $15.52 বিলিয়ন এটা হবে। মেইনলি আমরা যেটা হচ্ছে আমাদের স্কেলটা, আমরা হচ্ছে ওয়েব মেকিং এর জন্য যে 20% প্রফিট করছি, হোলসেল সেলস এর থেকে আমরা 30% প্রফিট করছি, পপ আপ ইভেন্ট সেলস যেটা 45% প্রফিট করছি, এবং ই কমার্স সাইট থেকে আমরা হচ্ছে যে 60% প্রফিট করছি। আমরা মেইনলি এখন ফোকাস করছি পপ আপ ইভেন্ট সেলসে, কিন্তু এবার যেটা আমরা ইউএসএ যে হোলসেল প্রাইস করছি, এবার এই প্রফিটটা আমরা ডোনেট করে যেতে চাচ্ছি, যে বন্যা দুর্গত এভাবে একটা একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। জাস্ট যেহেতু আমরা স্টার্ট করছি, যে ওটা আমাদের হচ্ছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে চাই সোশ্যালি। এবং আমরা এখন পর্যন্ত আমাদের 42টা স্টাইল, আমরা অলরেডি $1 লাখ আমরা ক্যান্ডিডেট ইনভেস্টমেন্ট পাই। আমরা হচ্ছে অলরেডি 26টা ব্র্যান্ডের সাথে কোলাবোরেট অফার ওদের স্টোরে সেল করার জন্য। আমাদের এখন আগে বায়ার্স ইন্টারেস্ট আছে জাপান, ইউএসএ, দুবাই, অস্ট্রেলিয়া।
সো ফার আমরা হচ্ছে 1200টা শু পেয়ার অর্ডার পাই। এটা আজকে সকালে এটা 400 পেয়ার হয়ে গেছে, যেটা হচ্ছে যে 200 পেয়ার যেটা শু। আমি আজকে ওরাতে আরো 200 আরো অ্যাড করে। মেইনলি হচ্ছে এটা কম্পারিজন আমাদের আদার ব্র্যান্ডের সাথে। আমরা যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে অন্যান্য কম্পিউটার আদার ব্র্যান্ড, আমাদের গুড ডিজাইন, আমরা ফেয়ার ওয়েজেস দিচ্ছি ওয়ার্কারদেরকে, ফেয়ার প্রাইস আমরা অফার করছি, এনভায়রনমেন্ট আর সোশ্যাল ইম্প্যাক্ট জেনারেট করছি। এবং আমাদের প্রাইসিংটা যদি দেখি, যেখানে আমাদের $220 আমাদের হাই এন্ড যে ফেন্ডি লেদার দিয়ে ইউজ করছি, ওই ফেন্ডি কিন্তু পার পেয়ার শুরু হচ্ছে $680। এটা কিন্তু লেদার, এটা ক্যানভাস ফ্যাব্রিক। আর গুচি হচ্ছে $655 পার পেয়ার। ওই তুলনায় তো আমরা মোটামুটি অ্যাফোর্ডেবল। আর মেইনলি এখন হচ্ছে আমরা দুইটা হাব, আমরা জাপান আর স্টেটস কে এখন নিচ্ছি, যেটা হচ্ছে যে জাপান আমাদের যে ব্র্যান্ড গুলো আছে, আর স্টেটস আমরা পোর্টল্যান্ড ফ্যাশন উইকের যেটা ফ্যাশন নেক্সট, ওদের থ্রু দিয়ে একটা ই কমার্সের সাথে পার্টনারশিপ করি, এবং সেই সাথে আডিডাসের এক্স প্রেসিডেন্ট ও আমাদের ইউএস ডিস্ট্রিবিউশনে নিতে চায়। এখন আমরা ওর সাথে আর কি নেগোসিয়েশনটা চলছে আর কি জিনিসটা। নেক্সট দুবাই এবং অস্ট্রেলিয়া। আমরা এখন পর্যন্ত জাপানে আমাদের 1000টা স্টোরের নেটওয়ার্ক আর কি তার হয়েছে, যেটা হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা জাস্ট ইনভেন্টরি নিবো আর সেল করবো, এরকম টাইপ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে যে হাই এন্ড ব্র্যান্ড গুলোর একটা লিস্ট, যেটা হচ্ছে আমাদের কাস্টমার লিস্টে আছে। তাকেশিমা, আইসিটান, রুম 903, ইয়েনা, মেলরো। আর আমাদের প্রথমে আমরা হচ্ছে যে জাপানিজ ব্র্যান্ড হিসেবে নিজেকে এস্টাবলিশ করবো, দেন হচ্ছে আমরা গ্লোবাল এক্সপান্ড করবো, এবং সেই সাথে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অন্যান্য আইটেমটা আমাদের যে ব্র্যান্ড আছে আমরা হচ্ছে যে অনবোর্ড করবো। এবং সেই সাথে আমাদের ফিউচার ভিশন, আমরা হচ্ছে যে এর সাথে হচ্ছে ব্র্যান্ড এস্টাবলিশ হবে, এই ব্র্যান্ডটাকে আমরা ইউজ করে ক্যাফে, হোটেল এবং ইন ফিউচার ইভি বাসও আমরা আর কি করতে পারি আর কি। এটা হচ্ছে আমাদের টিম। আমি হিসেবে আছি কিরারিও, জাপানে একজন ফেমাস ডিজাইনার, এখন টোকিও ফ্যাশন উইকের ওয়ান অফ দ্য ডিরেক্টরও। ও আমাদের হচ্ছে কো ফাউন্ডার, এবং আমাদের কাগা হোলসেল অফিস আমাদের এজেন্সি, ফ্যাশন এজেন্সি, এবং লেডি গাগার যে কস্টিউম ডিজাইনার এজেন্ট ও সেম। আমাদের যে রোলার বলছেন জাপানিজ সেলিব্রিটি, ওর ডিজাইনার ও। এবং আমরা হচ্ছে সুইট অনিয়ন কনসাল্টিং এর সাথে এবার ওরাও অফার দিয়েছে, ওরা আমাদেরকে হারমেস, কোচ, নাইক, তারপর কেন, ওদের সাথে আর কি ওরা হচ্ছে যে নেগোসিয়েশন করে দিবে কোলাবোরেশনে, আমাদের ইউএস ডিস্ট্রিবিউশনের জন্য আর কি ইন্টারেস্ট শো করছে। আর এইটা হচ্ছে ইকমিলি, এখানটা হচ্ছে আমরা মেইল হচ্ছে ওরা আমাদেরকে 400 পেয়ার এবার দিচ্ছে। ওটা আমাদের হচ্ছে উনি হচ্ছে বুয়েটের স্টার্ট আপ, ফারহান ভাই। উনি এখন কানসাস অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার জাস্ট একটা স্টার্ট আপ। আমরা সবাইকে ইনভাইট করছি, আপনারা পোর্টল্যান্ড ফ্যাশন এক্সে জয়েন করবেন আমাদের 3 থেকে 5 অক্টোবর। আপনাদের সময় থাকেন, জয়েন করবেন আর কি। থ্যাংক ইউ। আমার একটা খুব কুইক কোয়েশ্চেন আছে, আমরা কি এই লিঙ্কটা ইউজ করে প্রি অর্ডার দিতে পারবো? হ্যাঁ, শিওর, হ্যাঁ, প্রি অর্ডার, হ্যাঁ। তাহলে আমি একটা অর্ডার দিচ্ছি ফর শিওর। না না থ্যাংক না, ইউ। এটা চলবে না শাফিক, সবার জন্য অর্ডার দিতে হবে, আচ্ছা এখানে ঠিক যারা আছে। যারা আছে। মানে 3 তারিখ থেকে ওরা সবকিছু অনবোর্ড করবে, আমাদেরকে ইনভেন্টরি সবকিছু আর কি দিচ্ছে, ওরা হচ্ছে সবকিছু আর কি 3 তারিখ থেকে এটা মনে হয় পারচেস করা যাবে। আমাদের রানওয়ে 4 তারিখ আমাদের এ- আসে, বাই দ্য ওয়ে। এটা পোর্টল্যান্ড কোথায়, মেন না অরেগন? এটা অরিগনে। এটা আমাদের বুয়েটে না, এটা ওই যে সিও প্রশ্নের টিটু চৌধুরী ভাই, উনি এটা সিও, ইন্টেলে ছিল আগে উনি, আপনাদের কন্টেম্পোরারি হতে পারে। হ্যাঁ, ও কি ফিজিক্স থেকে এসছে? না, উনি বুয়েটেন ছিল, ইলেকট্রিক্যালে ছিল, আচ্ছা বুয়েট থেকে ইলেকট্রিক্যালে, দেন ইন্টেলে ছিল, দেন এখন গত 10 বছর ধরে আর কি এই ফ্যাশন শোটা কোঅর্ডিনেট করছে। আচ্ছা। থ্যাংক ইউ, সরি আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি। না ফয়সাল ভাই, আমরা আসলে খুবই ডিলাইটেড এবং প্রিভিলেজ যে আপনি আমাদেরকে এতটা সময় দিয়ে ডিটেলসে বোঝালেন আর কি আপনার বিজনেস সম্পর্কে, এন্ড দিস ইজ অ্যামেজিং। এবং বাংলাদেশ থেকে একটা জিনিস আসছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গ্লোবাল ফ্যাশন প্ল্যাটফর্মে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আর কি। আমরা হয়তো অদূর ভবিষ্যতে বলবো যে তুমি যখন অমুক ব্র্যান্ডের দোকানে যাবা ডেফিনেটলি রিভাইভালের জিনিস কিনো। না, থ্যাংক ইউ। And really proud of you. Thank you very much for being a part of us, and we are inspired. That was the main goal here. কারো যদি খুব কুইকলি কোয়েশ্চেন থাকে ফয়সাল ভাইয়ের জন্য 1-2 মিনিটের মধ্যে আমরা একটা দুইটা কোয়েশ্চেন নিতে পারি, বাট আদারওয়াইজ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ফয়সাল, আপনি যে কাজটা করছেন এখানে কাঁচামাল হিসেবে আপনারা শ্রেডেড লেদার যেটা আছে বিভিন্ন ব্র্যান্ডের সেটা হ্যাঁ। ব্যবহার করছেন।
আমি এতটা জানি না, কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় যেটা পড়ি যে বাংলাদেশের চামড়া শিল্প এখন খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি হ্যাঁ যেহেতু হ্যাঁ শু নিয়ে কাজ করছেন, ব্যাগ নিয়ে কাজ করছেন, এই দুইটা বিষয়কে ইনকর্পোরেট করা যায় কিনা, মানে হ্যাঁ এখন হ্যাঁ আমাদের আমরা ইনকর্পোরেট করি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে যে $220 হচ্ছে আমাদের হাই এন্ড ব্র্যান্ড, যেটা হচ্ছে $150, যেটা আবার আবার ই কমিউনিটিতে অ্যাভেলেবেল হবে। যেটা আমরা এবার আড়ং-এর গত ঈদের ব্যাগ যে বানিয়েছে, ওটা যে কাটিং রিমেন্স থাকে, হ্যাঁ, এটার থেকে আমি ওই শুগুলো কিন্তু হচ্ছে যে এই যে আমার পিছনে যে লেদারের, কিন্তু আড়ং-এর লেদার গুলো কিন্তু। এবং আরেকটা হচ্ছে যে এটা আড়ং-এর লেদার, এবং আরেকটা হচ্ছে ইটালির একটা ব্র্যান্ডের একটা ছিল। কাটিং রিমেন্স গুলো থেকে আমরা ফেলে দেওয়ার আগে আমরা কালেক্ট করে ফেলি, কালেক্ট করে ওগুলোতে আমরা শু প্যাচ করে ফেলি আর কি জিনিসটা। এভাবে আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করছি এবং আমাদের ইকোনমিকে আমরা বুস্ট করছি জিনিসটা। এবং সবকিছু কিন্তু বাংলাদেশেই হচ্ছে কিন্তু। থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। কেউ অনেক আর কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কি? চটজলদি। একটা জাস্ট কনসার্ন না, ঠিক না, ওই যে টাঙ্গাইল শাড়ি যে ভারত নিয়ে চলে গেল, এটা হ্যাঁ, যেন কাঁথার অবস্থায় যেন না হয়। না 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 না, এটা হচ্ছে জাপান বাংলাদেশ কোলাবোরেশন ব্র্যান্ড। আমি আরো যে তো সময়ে টাঙ্গাইল যেটা, শাড়িটার যেটা কপিরাইটটা, সেটা তো জাপান থেকেই দিয়েছে তারা। হ্যাঁ, ইভেন আমরা জিআইটা এবং হচ্ছে যে আমার জামদানিটা কিন্তু এখন বাংলাদেশের জিআই। ডিআইতে আমাদের আছে, হচ্ছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জামদানিটা। ইভেন আমরা এটাকে টাঙ্গাইলে যেটা যেটা বলছে হাফ সিল্ক, তো ওটাকে এবার আমরা নেক্সট ফেজ আমরা হচ্ছে স্কার্ট হিসেবে প্রমোট করতে চাচ্ছি জিনিসটা এখানটায় জাপানে। কারণ টাঙ্গাইলের হাফ সিল্কটাকে ভারত নিয়ে গেছে। না জিআই না না, জিআই না, নিয়ে গিয়েছিল, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, অ্যাপ্লাই করা যায় জিনিসটা। আমাদের মনে আচ্ছা হয় এটা ব্যাক করা হয়েছে মানে রিসেন্টলি। আমি আরেকটু আমি খোঁজ আচ্ছা নিয়ে যখন আচ্ছা, এটা হলো জিআইটা, হ্যাঁ, এবং দ্যাট হচ্ছে উইল এটা, বি ভেরি ভেরি গুড। হ্যাঁ এটা হ্যাঁ যদি হ্যাঁ আমাদেরকে হ্যাঁ জানাতে হ্যাঁ পারে, ইট উইল বি ভেরি নাইস, হ্যাঁ, জাস্ট শিওর আউট অফ শিওর শিওর শিওর, কিউরিওসিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই জানাতে পারবো। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ফয়সাল ভাই। ইটস বিন আ প্লেজার অ্যান্ড প্রিভিলেজ ফর আস। তো আমরা আসলে মূল আলোচনায় ফেরত যাই। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রিভার্স ব্রেইন ড্রেইন বাংলাদেশের, আহ, আমাদের করণীয় কি হতে পারে বা আমরা কোন কর্মপদ্ধতিতে আগাবো আর কি। তো যারা একটু পরে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু খুব দ্রুত সামারাইজ করি। আমরা এখানে মূলত যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি বাংলাদেশের জন্য। তো একটা উদ্যোগ যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে যেখানে মেইনলি সবার প্রোফাইল থাকবে এবং কি ফরম্যাটে তারা এখানে পার্টিসিপেট করতে চায় সেই জিনিসটা তারা এখানে প্রোভাইড করবে, এবং সেই ওয়েবসাইটটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ওভার দি টাইম সেটাকে আমরা আরো এনহ্যান্স করব। এটা একটা ওয়ে টু টু প্রোভাইড কমিউনিকেশন। কারণ আমি যখন এই ইনফরমেশনগুলো কালেক্ট করছিলাম সেখানে একটা বড় জিনিস আমি খেয়াল করে দেখলাম যে অনেকেই একই জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছেন, বাট তারা কেউ কাউকে চেনে না। একজন হয়তো জাপান থেকে মেসেজ লিখতেছেন, আরেকজন হয়তো সে ইউরোপের কোন একটা দেশে বসে আছে। তো ডেফিনেটলি এই ধরনের ওয়েবসাইটটা যখন আসবে, পাবলিকলি সার্চ করার ফেসিলিটিস গুলো আসবে, তখন দে ক্যান ফাইন্ড আউট ইচ আদার যে ওকে আমরা একই জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি, বাট মেবি উই ক্যান কোলাবোরেট এন্ড স্টার্ট সামথিং অন আওয়ার ওন। তো এইটা একটা ওয়ে হতে পারে। আরেকটা জিনিস যেটা সিফাত বলছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে যেসব এক্সপার্ট আছেন বিভিন্ন যে জায়গায় যারা কাজ করছেন তাদের সাথে কোলাবোরেশনে আসা, তাদের সাথে কথা বলার চেষ্টা করা, তারা কিভাবে দেখেন আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তারা যদি একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে পারেন আমাদের জন্য যে কিভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি, তো সেইটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ ওয়ে হতে পারে। তো এই জিনিসগুলো আমরা চক ডাউন করলাম আর কি। এছাড়া বাকিরা মানে যারা এখানে আছেন তাদের চিন্তা ভাবনা কি, আম, বা আপনারা জিনিসটাকে কিভাবে দেখতেছেন বা কিভাবে এটাকে মোর এফিশিয়েন্ট বানানো যায়, আপনাদের কোনো অভিমত থাকলে দিস ইজ ইয়োর টাইম টু স্পিক প্লিজ। একটা কনসার্ন না, মানে এটা কি একটা থট যেটা আমি মানে ইনপুট পেতে চাই, সেটা হচ্ছে যে ইজ ইট পসিবল দ্যাট আমরা একটা প্রাথমিক একটা লিস্ট করতে পারি যে এই এরিয়াতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ফর এক্সাম্পল, আজকে আমরা এনার্জি সেক্টরের কথা শুনলাম, তারপরে বিমানের করাপশনের কথা শুনলাম, তারপরে
এই স্মল ইন্ডাস্ট্রিজ কেমন করে এগোতে পারে সেটার একটা এক্সাম্পল দেখলাম। তো আমরা যদি বলতে পারি যে the five top areas, maybe law and orders, and of course corruption in everything, whatever that list may be, maybe এটাকে একেবারে কমপ্লিটলি ওপেন না রেখে যে এই 100টা এরিয়াতে আমরা কাজ করব, what will be the same, what would be the top 5 or top 6 or whatever we decide can be thought of, এবং ওইটাতে যখন ওই যে প্রোফাইল গুলো দেওয়া হবে সেই হিসাবে আমরা কিছুটা আমাদের ইনপুট দিতে পারি, এই হিসাবে যে ঠিক আছে আমরা ওইটা নিয়ে একটা চিন্তা করলাম, যে আমি চিন্তা করছিলাম যে আমি এডুকেশনের দিকে যাব, কিন্তু অন্য আর একটা সেক্টরের কথা চিন্তা করে আমি তখন চিন্তা করলাম যে এডুকেশনের সাথে ওই সেক্টরের কানেকশন কি থাকতে পারে। এটাই আমার চিন্তাধারা। অনেক ধন্যবাদ, আমি নোট নিচ্ছি আর কি। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি সবার লাস্টে বলতে চাই, আমার কি ইম্পর্টেন্ট আপডেট আছে। সবার শেষ হওয়ার পর আমি তো সময় বেশি দিয়ে ফেলেছি, আমার মনে হয় আরেকটা ভ্যালু অ্যাড করা যেতে পারে। আমি সবার লাস্টে বলবো আর কি তাহলে। শিওর, নো প্রবলেম। আমাদের মাঝখানে সাইফুল নামে একজন আছেন আর কি, আই এম নট শিওর এক্স্যাক্টলি ইফ ইটস মাই ব্যাচমেট সাইফুল। আপনি কি একটু নিজেকে পরিচয় দেবেন? হ্যাঁ শাফি, তোর হ্যাঁ, ব্যাচমেটই। হ্যাঁ, তো হ্যাঁ, আমার মানে আমি একটু সরি দেরিতে জয়েন করেছি, বাট আমার যেটা মনে হয় যে এর আগেও যেটা দেখলাম যে অনেক ছেলে পেলে ঢাকা ভার্সিটি হোক বিভিন্ন জায়গা থেকে ওরা লিঙ্কডইনে হচ্ছে কন্ট্যাক্ট করে যে ওদের বিভিন্ন বিজনেস করার জন্য ওদের আইডিয়া আছে, বাট ওদের ক্যাপিটালটা নাই। প্লাস হচ্ছে আহ, মানে ওরা ইনভেস্টমেন্ট করার জন্য কাউকে খুঁজতেছে, ওদের বিজনেস আইডিয়াটা আছে। তো এই ধরনের অনেক মানে বাংলাদেশে এরকম অনেক ছোট ছোট শিল্প আছে, যেমন এই যে ভাই যেটা বললো যে জামদানি নিয়ে কাজ করে, যেমন এই জামদানি আবার বেনারসি পল্লীতেও হয়, টাঙ্গাইলেও হয়, বিভিন্ন জায়গায় হয় আর কি। তো এরকম আরো অনেক ছোট ছোট শিল্প, এর মধ্যে একটা খুবই আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়েছিল, সেটা হচ্ছে ওই যে এটাকে মনে হচ্ছে ওই পলিথিনের বিকল্প হিসাবে সোনালী ব্যাগ বা সামথিং, যেটা মোস্ট লাইকলি 2018 থেকে হয়তো কমার্শিয়ালি প্রডিউস করার কথা ছিল বাংলাদেশে। আমি জানি না ওটার স্ট্যাটাস কি, বাট আমার মনে হয় গ্লোবালি এই ধরনের প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে। তো সেই ক্ষেত্রে মানে বাংলাদেশের লোকাল যারা আছে এবং যারা এরকম ছোট ছোট বিজনেস করতে চায়, যেটা কাইন্ড অফ সোশ্যাল বিজনেস, যে একটা ওই বিজনেস দিয়ে একটা কমিউনিটিকে পুরোপুরি ডেভেলপ করে দেওয়া যায়। তো এবং ইউএসএ তো অনেকেই আছে, ইউএস বলি বা গ্লোবালি এরকম অনেকেই আছে যারা হচ্ছে যাদের ক্যাপিটালটা আছে এবং যারা ইনভেস্ট করতে পারে। তো এই ধরনের কোনো প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় যেখানে এই ধরনের সোশ্যাল বিজনেস গুলাকে এনকারেজ করা হবে এবং তাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করা হবে, অ্যাট দ্য সেম টাইম এই ধরনের প্রোডাক্ট যেগুলা যেমন আমি যে এটা বললাম যে পলিথিনের বিকল্প হিসাবে বায়োডিগ্রেডেবল পলিথিন, যেটা এই ধরনের প্রোডাক্ট ক্যালিফোর্নিয়া বা মাসাচুসেটস এই ধরনের স্টেট গুলাতে যেখানে পলিথিন ব্যান্ড, গ্রোসারি স্টোর গুলাতে ওগুলাতে কিন্তু খুবই পপুলার হওয়ার কথা। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা কিন্তু প্রমোট করতে পারি, লবি করতে পারি। তো এই ধরনের মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে সেটা আমার মনে হয় যে একটা ভালো কন্ট্রিবিউশন হবে। আমি যদি একটু খুব তাড়াতাড়ি একটা কোয়েশ্চেন করি তোকে, মানে তোর পরিচিত কেউ আছে কিনা যারা এই ধরনের কাজে ইন্টারেস্টেড বা এই জাতীয় জায়গায় ইনভেস্ট করতে আগ্রহী? আমি নিজেই এই ধরনের বিজনেসে ইনভেস্ট করতে আগ্রহী, বাট জিনিস হচ্ছে যে আলটিমেটলি বাংলাদেশে যেটা হয় যে ট্রাস্ট ইস্যু, যে আমি কাকে ট্রাস্ট করব, মানে যে আমার সাথে এই যে লিঙ্কডইনে কন্ট্যাক্ট করতেছে সে কি কোন অবজেক্টিভ নিয়ে কন্ট্যাক্ট করতেছে তাকে তো আমি চিনি না। হ্যাঁ, ঠিক যে সে অনেক ভালো কেউ হতে পারে, আবার তার মানে বাংলাদেশে তো আবার ওই কি বলে করাপশনটা অনেক বেশি, আবার মানুষকে ঠকানোর প্রবণতাও আছে। তো এগুলো সব মিলে মানে একটা ট্রাস্ট সিস্টেম ক্রিয়েট করতে হবে, যে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে যেখানে ওই লোকাল যারা এই ধরনের বিজনেস করতে চায় তাদের যেন ব্যাকগ্রাউন্ড সার্চ, তারপর তারা কি আসলেই অনেস্ট ইন্টেনশন নিয়ে করতেছে কিনা, হ্যাঁ তাদের অবজেক্টিভ কি, এই জিনিসগুলো যাতে আইডেন্টিফাই করা যায়। তো আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে যে আমাদের একটা বড় বাধা হচ্ছে যে আমি লোকালি যাদেরকে আমি চিনি
তাদের অনেক মানে তাদের মধ্যে কারা কারা ট্রাস্ট করতে হবে এটা আমি জানি না, এবং মানে ওই সিস্টেমটা নাই যেখানে আমি তাকে $50,000 দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ওকে ইউ ডেভেলপ দিস প্রোডাক্ট, এবং আহ, এটার মার্কেটটা এখানে আছে, লেটস এক্সপোর্ট দ্যাট। তো সরকারের যে পারমিশন নিয়ে আসো, এটা করো। তো এই ধরনের জিনিসগুলা যারা এই সিস্টেম গুলা নিয়ে জানে, হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম মানে আমি তো অনেক সিস্টেম আসলে জানি না, হ্যাঁ, তো যারা এগুলা নিয়ে জানে, যারা এগুলা বুঝে, তাদের হেল্প নিয়ে কিভাবে এরকম একটা সিস্টেম ডেভেলপ করা যায়, যেমন এই যে ভাই যেটা করলো, তো ওনার মতো করে কিভাবে সোশ্যাল বিজনেস গুলাকে প্রমোট করে করে আমরা নিজেরাও ইনভেস্টর হিসাবে কন্ট্রিবিউট করতে পারি, দ্যাট ক্যান তাহলে বি। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে তুই আসলে আজকে যে চিন্তাটা নিয়ে আসছিস সেই চিন্তার প্রেক্ষিতে একজন মানুষের সাথে তো পরিচয় হয়ে গেল, প্রবাবলি ভাইয়া কিছু ইনফরমেশন যদি দিতে পারেন বা গাইডেন্স দিতে পারেন, যেহেতু উজ্জ্বল একটা কনসার্ন দিচ্ছে, ওর একটা বিষয়ে কাজ করার আগ্রহ আছে। সো দ্যাট ইজ দ্য মেইন গোল অফ বিং টুগেদার হিয়ার, রাইট? হ্যাঁ, হ্যাঁ, মিটিং। ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা। তো ওয়েবসাইটটা একটা ভালো আইডিয়া, এখানে কিভাবে আগাতে পারে এটা দেখা আমার মনে হয় ইটস এ গুড ফার্স্ট স্টেপ। এবং আমরা যখন আস্তে আস্তে বুঝবো যে এটা এইভাবে করা যায়, বিভিন্ন প্রোডাক্ট আমরা বাইরে আনতে পারি এবং পপুলারাইজ করতে পারি, তাহলে ওই সিস্টেমটার মধ্যে যদি আমরা মানে জানি, তাহলে ফিউচারে কন্ট্রিবিউট করার অনেক অপরচুনিটি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনপুট দোস্ত। আমাদের মাঝখানে আরেকজন আছেন, আমার ফ্রেন্ড আসিফ। উড ইউ লাইক টু স্পিক? সরি, আমিও লেট ছিলাম। হ্যাঁ, আমার ভাইয়ের প্রেজেন্টেশন দেখলাম, সবার কোশ্চেন শুনলাম। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছিলাম, এরপর এখন ইন্ডাস্ট্রিতে আছি। তো আমার রিসার্চ এরিয়া ছিল মানে এনার্জি নিয়ে। তো এগুলা নিয়ে যদি কোনো পলিসি লেভেলে কাজ হয় তাহলে খুব ইন্টারেস্ট থাকবে। এছাড়া ওই ওয়েবসাইটের কথা যেটা বলা হচ্ছে, ওইটা নিয়ে আমার একটা ছোট কমেন্ট হচ্ছে, এখানে যদি মানে মেসেজ করার সিস্টেম থাকে, যে একটা পোর্টফোলিও খুললাম, তারপর হচ্ছে আরেকজন কন্ট্রিবিউটরকে আমি হচ্ছে মেসেজ করলাম যে ধরা যাক ভাইয়াকে আমি হচ্ছে একটা টেস্ট দিতে চাই যে আমার এই ব্যাপারে আগ্রহ, একটা শর্ট, তাহলে ওই এরকম একটা মানে সিস্টেম যদি থাকে ইন্টিগ্রেটেড, তাহলে মনে হয় ভালো হয় ওয়েবসাইটের মাধ্যমে। থ্যাংক ইউ ফর দ্য ইনপুট। আসলে ওই ফ্যাসিলিটিস গুলো আনার জন্য হেভি ইনভেস্টমেন্টের প্রয়োজন। আপাতত জিনিসগুলো আমার পকেট থেকে যাচ্ছে, সো আই উইল সি হাউ মাচ আই ক্যান ডু। তবে চেষ্টা করবো না, যে আমরা তো ফিটিং করতে পারবো হয়তো আর কি, কারণ ইমেলের সাথে তো মানে ইন্টিগ্রেট করা যায়। হ্যাঁ হ্যাঁ, তো ইমেল আছে অলরেডি, ইমেলটা থাকবে আর কি। তো থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া, মাথায় রাখলাম আর কি। আর চাকরি টাকা পয়সা লাগলে জানাস। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আহ, সবাই তো সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলছে, নানা আইডিয়া নিয়ে। আমার এ ধরনের আসলে অভিজ্ঞতা নেই। আমি তো এখানে ইউনিভার্সিটিতে পড়াই। সেই অভিজ্ঞতার আলোকে আমার একটা আইডিয়া আছে। জানি না এটা কতটা যুক্তিযুক্ত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমি যখন পিএইচডি করতাম তখন আমি দেখেছি যে বিভিন্ন টেক কোম্পানি যেগুলো থাকে সেগুলো ইউনিভার্সিটিতে আসে এবং তারা আসলে স্পন্সর করে বিভিন্ন ক্যাম্পের জন্য। K-12 মানে হাই স্কুলের স্টুডেন্টদেরকে ডাকা হয়, ডেকে ওদেরকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যেসব নলেজগুলো আছে সেগুলো হাতে কলমে শেখানো হয়। আর এই প্রসেসটা করার জন্য আসলে যেটা করতে হয় যে ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হয়, কি ধরনের প্রজেক্ট আমরা শেখাতে চাচ্ছি বা এটা শেখালে ছেলে মেয়েদেরকে কি লাভ হতে পারে, এই বিষয়গুলোর আসলে বিস্তারিত কি। তৃতীয় বিশ্বের একটা দেশ, আমরা এরকম কোনো একটা গ্র্যান্ট বা এরকম কোনো কিছু আসলে করতে পারি কিনা। তাহলে যেটা আর কি হবে যে আমাদের অলিম্পিয়াড হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এগুলাতে যে পার্টিসিপেশন গুলা হয় সেটা সাধারণত একটা প্রিভিলেজড লেভেলের ছেলেমেয়েরাই থাকে। কিন্তু যারা মফস্বলে বা খুব প্রান্তিক ছেলেমেয়েরা থাকে তাদের আসলে ধারণা নেই যে ইউনিভার্সিটিতে কোন বিষয়ে কি পড়ানো হয় বা কি হচ্ছে, বা কোনো থিওরিটিক্যাল বিষয় যখন তারা পড়ে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণই হয়তো বা দিতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়েই তারা পড়ছে, কিন্তু তাদের আসলে ধারণা নেই যে এটা দিয়ে কি করানো হচ্ছে। কিন্তু আমরা যদি ছোট্ট একটা নলেজ তাদেরকে দিতে পারি যে এভাবে কাজটা হচ্ছে, তুমি এটা দিয়ে নিজে একটা মোটর বানিয়ে ফেলতে পারো, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটার আসলে ফ্রেমওয়ার্কটা কি, বাংলাদেশে যদি আমি এই ধরনের কোনো ক্যাম্প যদি করতে চাই তাহলে কিভাবে এটা করা যায়।
যাতে ছেলেমেয়েরা আগ্রহী হয়, বিশেষ করে মেয়েরা যাতে টেক এডুকেশনের প্রতি আগ্রহ হয়। আপু, এই জায়গায় আমি একটা জিনিস বলবো যে আমরা যে প্রোফাইল গুলো কালেক্ট করছি, মানে মোটামুটি আমি সবার লেখাগুলোই পড়ে দেখি আর কি। সিমিলার টাইপের ভাবনার বেশ কয়েকজন মানুষজন আছেন, তারাও আসলে এরকম কিছু করতে চান, যারা কোলাবোরেশনে কাজ করতে চান, ডিরেক্টলি বাংলাদেশে যেতে চান না, কিন্তু ডেফিনেটলি এডুকেশন সেক্টরে কাজ করতে চান। আমি আশাবাদী যখন আমরা এটা লঞ্চ করতে পারবো, আপনি এরকম মানুষজন সমমনাদের খুঁজে পাবেন, আপনারা নিজেরা আসলে নিজ উদ্যোগে কিছু একটা করে নেবেন, এটাই হচ্ছে এক্সপেকটেশন আর কি। তো আর শাফি, আমি এখানে একটা কমেন্ট করতে পারি? অবশ্যই জান্নাতুনের টপিকে, যে এখানে আমি নিউ জার্সিতে থাকি। নিউ জার্সিতে আমাদের একজন ভাই আছেন, ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন বেশ 15-20 বছর আগে, কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম। সেটার কথা হয়তো আপনারা শুনেছেন। তো ওনারা কি করে যে এক একটা বিভিন্ন গ্রামে, যেই গ্রাম হোক মফস্বল হোক, সেখানে তারা তাদের একজন দেয় $1500 ধরুন দেয়, সেটাতে করে তারা ওই স্কুলে একটা একটা মনে হয় 3টা কি 4টা ল্যাপটপ বসাবে, সাথে আম, একটা লোকাল কোম্পানির সাথে ওরা একটা উদ্যোগ নিয়ে ওখানে ওদেরকে টিচারদেরকে ট্রেন করাবে। ফাইনালি এটার এন্ড রেজাল্ট হয়েছে যে এখানে নিউ জার্সির বিভিন্ন স্কুল থেকে, ওখানকার এটা আমি জানি যে খুলনাতে কিছু কিছু স্কুল আছে যাদের সাথে তাদের ডিরেক্ট মানে যোগাযোগ, যেরকম এখানকার ছাত্রছাত্রীরাও ওখানকার টাইমের সাথে মিশে একটা ইংলিশ ক্লাস করলো, অথবা একটা সায়েন্সের ক্লাস করলো, একটা এক্সপেরিমেন্টের কাজ করলো। এইটাতে বাচ্চাদের কথোপকথনও ইমপ্রুভড হয়ে যায়। ওই ধরনের কিছু একটা করতে পারে, তো এই ধরনের লাইনের কথা অ্যামেজিং, চিন্তা করতে পারে। খুবই চমৎকার একটা আইডিয়া। থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, আরেকটা কথা কি বলা যাবে? আম, অবশ্যই। আচ্ছা, আমি আমি জানি না এটা রিভার্স ব্রেন ড্রেনের সাথে রিলেটেড কিনা। আমি নিজে একটা স্কুলের সাথে যুক্ত আছি। আমাদের একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে, সেখান থেকে আমি যেটা সমস্যা দেখেছি যে প্রান্তিক পর্যায়ে একেবারে রিমোট জায়গাতে দেখা যায় যে অনেকগুলো স্কুল আছে যেগুলা সরকারি না, আবার এগুলো সরকারিকরণ করাটাও খুব সহজ নয়, কারণ কিছু আমলাতান্ত্রিক জটিলতা থাকে। আবার এনজিও গুলোর সাথে যখন আমরা কোনো ফান্ড কালেক্ট করার জন্য যখন যোগাযোগ করেছি, আম, ওদের একটা রুলস এবং রেগুলেশনস থাকে যে এইটা যদি আমরা ফলো করি ওদের কারিকুলামটা, তখনই ওরা শুধু ফান্ড করতে পারে। তো আমি দেখেছি যে স্কুলগুলো আসলে নানা আর্থিক জটিলতায় ভুগছে, তারা টিচারদেরকে বেতন দিতে পারছে না। আমাদের প্রবাসীদের কি আমরা একটা ফান্ড গঠন করতে পারি কিনা? দেখা যায় যে অনেকে কন্ট্রিবিউট করতে চান, কিন্তু কিভাবে কন্ট্রিবিউট করবেন এই বিষয়টা তারা বুঝতে পারেন না। একটা ফান্ড থাকলে দেখা যায় যে যেখান থেকে আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে পারি যে আমাদের এই সেক্টরে, আমরা যেভাবে যখন কোনো গ্রান্ট রিকোয়েস্ট পাঠাই, আমাদের এই বিষয়টা দরকার, এখানে আমাদের একটা তহবিল গঠন করতে হবে, এরকম কিছু করা এই যায় কি? জায়গাতে আপনাকে একটা আমি কুইক হেল্প করতে পারি। আমার পরিচিত ডেফিনেটলি, খালার কাছেও ডেফিনেটলি এরকম পরিচিত অনেকেই থাকবেন। এরকম কিছু এজেন্সি আছেন যারা হচ্ছে বিভিন্ন ভলান্টারি প্রজেক্ট করেন। তা আপনি যদি ওই ধরনের অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে তার থ্রুতে আপনাকে টাকা পাঠাতে দিতে পারবে আর কি। আমরা নিজেরা এরকম একটা প্রজেক্ট করেছি বুয়েটে একটা ফেলোশিপ প্রোগ্রাম করার জন্য। তো তাদের থ্রুতেই আমরা আসলে টাকাটা পাঠাইছি, এরকম মোটামুটি $60,000 মতো পাঠানো হয়েছে। তো আপনি তাদের সাথে যোগাযোগ করলে দিল বি ভেরি হ্যাপি টু হেল্প, যে কোনো পজিটিভ কাজে তারা আগায় আসে আর কি। সো আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ শাফি। আর নো প্রবলেম। আর হচ্ছে ফয়সাল ভাই কিছু বলতে চাচ্ছিলেন, আপনার হ্যাঁ, কথাটা শুনে তারপর আমরা র্যাপ আপ করার চেষ্টা করবো। ইটস অলরেডি টু আচ্ছা, লেট ফর ইট। sorry। না, তাহলে হঠাৎ পলিব্যাগের কথাটা বলে আমার একটা ইন্টারেস্টিং আপডেট আমি শেয়ার করতে পারি। যেটা হচ্ছে যে এই পলিব্যাগটা নিয়ে আমরা কাজ করেছিলাম। এই জাপানে আমাদের একটা ইনভেস্টর আছে যে $20 মিলিয়ন ইনভেস্ট করতে চায়, বেশ বিরাট একটা কোম্পানি। এবং হচ্ছে যেটা এটা এটা লবিং করতেছিল মারুবিনি, ওরা আমাদের সাথে করে। করোনার আগে মেইনলি হচ্ছে যে আমাদের এই ওকাদা সেন্সে বলে, উনি আবার বেশ জাপানে হচ্ছে যে খুব পাওয়ারফুল লবিস্ট। উনি আমাদের হচ্ছে এক্সিকিউটিভ অ্যাডভাইজার। যেটা হয় কি, আসলে এত ফান্ড থাকার পরেও যেটা হয়নি মেইনলি হচ্ছে মোবারক স্যার হচ্ছে এটা একটা প্রবলেম। উনি এটা আমরা হচ্ছে যে আমরা অনেক ওনার সাথে মিটিং করি বাংলাদেশে, উনি 100 কোটি টাকা চাই, যেটা হচ্ছে যে ওনার হচ্ছে যে
ওনার হচ্ছে যে আইপির জন্য এগেনস্টে, হ্যাঁ। এবং যখন উনি পায় না তখন 10 কোটি নেমে আসে, যখন যখন সবাই ওনার কাছে ডিসকাস করতে চায় উনি, ওটা যে একটা কনফ্লিক্টিং একটা সিনারিও আছে জিনিসটা, হ্যাঁ। এখন এমন যে যেহেতু তো এখন চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে আমার ওকাদা সেন্সে ওনাকে অফার করেছিল রয়্যালটি ডিলে, প্রত্যেকটা আমার হচ্ছে যে কি বলে পারচেস একটা রয়্যালটি প্রোডাক্টের ডিল সাথে হিসাবে, দিয়ে হ্যাঁ সেল হ্যাঁ করে প্রোডাক্টের সাথে, হ্যাঁ। তাহলে আসলে কারো ইনভেস্টারদের এত কি বলে প্রেশার পড়ে না, হ্যাঁ। এখন যদি হচ্ছে যে ইভেন আমরাও সেই জন্য আমরা কিন্তু একটা হিউজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডেভেলপ করি জিনিসটা, যেন আমাদের এখানে 1000 স্টোরের একটা নেটওয়ার্ক আছে এখানে সারা জাপানে, হ্যাঁ। এখন যদি এটাকে যদি জয়েন্ট ভেঞ্চার করা যায়, অলরেডি কিন্তু এই আমার জাপানের ওরা এখন আমি জানি না ওরা অন্য মিডিয়ামে সুইচ করছে নাকি, ওরা খুবই ওদের যেটা ছিল মারুতি ছিল পার ডে 5000 টন পলিব্যাগ লাগতো এই ওরা এই আমার জুট পলিটা, হ্যাঁ। এটা হচ্ছে যে ডিলটা আর কি তখনও হয় নাই, ওটা পেন্ডিং আছে, এবং আমরা তখন করোনার জন্য আবার একটা পোস্টপোন হয়ে গেছে কিউসি টু। যদি এটাকে আবার রিভাইজ করতে হয় এবং যদি আরেকটা যদি এরকম আরেকজন অ্যাকশনেবল গ্রুপ যদি স্টেট থেকে হয়, জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এটা করা মনে হয় সম্ভব, যেটা উদ্যোগ নেওয়া যেতে পারে, এটা একটা, হ্যাঁ। এবং সেকেন্ড আরেকটা যেটা ছিল সবাই এখানে ডিসকাস করছিল, জাপানে একটা প্ল্যাটফর্ম হয়েছে যেটা ভয়েসেস অফ বাংলাদেশ। এটা হচ্ছে যে মেইনলি এটা হচ্ছে অ্যাকশন বেসড কাজ করতে চাচ্ছে ওরা, মেইনলি হচ্ছে যে সামহাও অ্যাডভাইজারের সাথে এখন বেশ ভালো সম্পর্ক রয়েছে, সামহাও ওই ধরনের একটা গ্রুপ ওরা চাচ্ছিল এই ধরনের হচ্ছে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে হচ্ছে যে ফ্লোট করবে, হ্যাঁ, সবাই আইডিয়া শেয়ার করবে, হ্যাঁ। শেয়ার করবে ওগুলো হচ্ছে যে মেইনলি হচ্ছে যে একটা ইউনুসারের সাথে একটা ফর্মাল ডায়ালগ ক্রিয়েট করা যাবে, দেন হচ্ছে যে ভোটিং সিস্টেম করে যেই পাঁচ, এবং কেন যেন পাঁচটা, ওখানেও পাঁচটা এরকম হচ্ছে, পাঁচটা মেজর প্রজেক্ট থাকবে সেটা নিয়ে হচ্ছে যে এক্সিকিউশনে যাবে। এবং দেখুন রিভার্স ব্রেইন ড্রেনে তো একই ধরনের একটা আছে নোশন, সামহাও এই দুটা প্ল্যাটফর্মকে কোলাবোরেট করতে পারে নাকি জিনিসটা, যেহেতু এটা জাপান বেসড, রিভার্স ব্রেইন ড্রেন হচ্ছে যে স্টেটস বেসড, কিছু করা যায় নাকি, যেমন ওদের প্রথম একটা প্রজেক্ট ওরা যেটা চাচ্ছে আহ, সারা ঢাকার ট্রান্সপোর্টেশন সিস্টেম ওরা জাস্ট প্ল্যান করে এক্সিকিউশনে নেমে যাচ্ছে জিনিসটা, হ্যাঁ। ঢাকা বা প্রথমে একটা পাইলট প্রজেক্ট করতে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ডেভেলপ করছে, আরেকটা করতে চাই আর হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে যে হেলথ কেয়ারটা, হেলথ কেয়ারটা কিভাবে ডেভেলপ করা যায় জিনিসটা, কারণ এই ট্রান্সপোর্টেশন এবং হেলথ কেয়ার যেটা হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড না, এটা সোশ্যাল বিজনেস টাইপের ভাবা উচিত, এটা হচ্ছে জনকল্যাণমূলক হওয়া উচিত আসলে জিনিসটা, হ্যাঁ। এই ধরনের চিন্তা ভাবনা। এবং এরপর আরেকটা প্রজেক্ট ছিল ডিজাস্টার রেজিলেন্স ম্যাপ ক্রিয়েট কিভাবে করা যায়, যে আমরা যখন করব, আমরা ইভেন যেহেতু এখানে কিছু স্যাটেলাইটের কোম্পানি এদের সাথে খুব এরাও হেল্প করতে চায়, এদের সাথে খুব কোলাবোরেট করে কিভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে স্যাটেলাইট ইমেজ প্রসেসিং করে হচ্ছে যে এই ধরনের আমরা ম্যাপ ডেভেলপ করতে পারি। আর যেহেতু এখানেও অনেক এবং আমার একজন আমাদের বইতে নিয়ে এটা জাপান একজন আছে, ওই এই ইমেজ প্রসেসিং এ ইনভলভ, যেটা হচ্ছে এবং এই ইমেজ প্রসেসিং করে বন্যার সময় আছে কিভাবে হচ্ছে আমাদের 10 ব্যাচের কিভাবে, এবং ওর 35টা স্যাটেলাইটের সাথে ডিরেক্টলি ইনভলভ ছিল, হ্যাঁ। ইভেন হচ্ছে ওর আমাদের পোর্ট কিভাবে হচ্ছে যে স্যাটেলাইট কন্ট্রোল করতে পারে ট্রাফিক, এই ধরনের প্ল্যান চলছে। আমরা যদি একসাথে কোলাবোরেট করে মানে একটু ফ্রুটফুল একটা হবে, কারণ এখানে রিসোর্স টিম ছোট, কিন্তু যেহেতু একটা কানেকশন ডেভেলপ করা আছে, হ্যাঁ, এখানেও কিছু রিসোর্স আছে, দুইটা প্ল্যাটফর্ম একসাথে করলে এবং আমরা যদি বিভিন্ন আইডিয়া যদি একসাথে যদি আমরা ব্রেনস্টর্ম করতে পারি, আমরা মনে হয় একটা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ, আসলে সরি আমি অনেক সময় নিয়ে ফেললাম। না না, অনেক ধন্যবাদ ভাই, সবকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। সো আমি জিনিসটাকে আসলে এইভাবে দেখছি, একে তো হচ্ছে ডেটাবেসটা করা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ দ্যাটস দ্য হ্যাঁ 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 ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ডলি আমি যে জিনিসটা বুঝতে পারছি আপনাদের সবার ফিডব্যাক থেকে, ফাইন্ডিং দ্য রাইট পিপল অ্যান্ড ইন্ট্রোডিউসিং দেম উইদিন আওয়ার প্ল্যাটফর্ম ইজ ইম্পর্টেন্ট। তো Right. আমি ছোটখাটো মানুষ, আসলে আমি নিজে এত বেশি মানুষকে চিনি না, কিছু মানুষজনকে আমি চিনি যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডিং পজিশনে আছেন। তারা অনেকে নিজেরা নিজ উদ্যোগে কাজ করছে নাকি, যারা আসলে একটা জায়গায় পজিশনে চলে যান তারা সবাই আসলে কিছু না কিছু করেন আর কি। তো আমরা যদি সবাই একসাথে নিজেদের কানেকশন গুলো নিয়ে একটু আগায় আসি, একটু নিজে থেকেই স্বপ্রণোদিত হয়ে দায়িত্বগুলো নেই, এবং আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা নিজেরও কনভারসেশন করতে পারেন, আমরা তাদের এই কাজগুলোকে আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে শেয়ার করতে পারি। আমাদের প্ল্যাটফর্মে আমাদের আসলে হাজার হাজার মেম্বারের দরকার নেই, ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম, আমরা এখানে যা শেয়ার করবো পাবলিকলি মানুষ দেখতে পাবে কি। দ্য হোল আইডিয়া ইজ যে কেউ একজন একটা বিষয় নিয়ে কাজ করছেন, কিভাবে করছেন, তার অভিজ্ঞতা কি, তার ড্রব্যাক গুলো সে কি দেখেছে বা কি স্টপিং পয়েন্ট গুলো সে দেখতে পেয়েছে এবং কিভাবে সে এগুলো ওভারকাম করে আগায় যাচ্ছে, সেই জিনিসগুলো যদি আমরা এখানে শেয়ার করতে পারি, অ্যাটলিস্ট যেমন আজকে উজ্জ্বল যে একটা সোশ্যাল বিজনেস আইডিয়া গুলো, আমি নিজেও ব্যাপারটাতে ইন্টারেস্টেড, এখন ও যদি একটা কাজ নিয়ে আগায়
আমি যদি ডিরেক্টলি ইনভলভ হতে না পারি, আমি হয়তো তার সাথে ইনভেস্ট করতে পারি, রাইট? দিস শুড বি দ্য ওয়ে। লাইক আমরা আসলে মানুষের সামনে অপশন গুলো নিয়ে আসি যাতে মানুষ সেগুলোর সাথে যুক্ত হতে পারে, অথবা যারা উদ্যোগ নিতে পারেন তারা এখানে এসে একটা কল দেন যে ফাইন, আমি এই জিনিসটা করতে যাচ্ছি, আমার এরকম মানুষ দরকার, তোমাদের মধ্যে কেউ কি অ্যাভেলেবল আছে কিনা। তো এইরকম একটা ভাবনা আর কি আমার। আপনারা কেউ কি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? আমার একটা স্মল সাজেশন আছে, সেটা হচ্ছে ওই যে বিনের যে পরাগ ভাই আছে, উনি কিন্তু বাংলাদেশে এরকম অনেকগুলা বিজনেস, যদিও ওনার পারপাসটা একটু ডিফারেন্ট, বাট উনি টিপিক্যালি বাংলাদেশে অনেকগুলা বিজনেস প্রপোজাল নিয়ে এসে ওগুলাকে ফান্ড করে, এবং ওগুলো প্রফিটেবল, মানে ওগুলো যদি প্রফিটেবল হয় এবং ওনার যদি প্রেডিকশন হয় যেগুলো আরো প্রফিটেবল হবে ফিউচারে, তখন উনি ওগুলাকে মানে ওগুলাতে ইনভেস্ট করে এবং ইউএস থেকে ফান্ড কালেক্ট করে, ইউএস কানাডা এইসব জায়গা থেকে ফান্ড কালেক্ট করে ওদেরকে হচ্ছে ওই ভেঞ্চার ক্যাপিটালের মতো করে তাদেরকে স্পন্সর করে। তো আমার পয়েন্টটা হচ্ছে এখানে যে ওনার সাথে কথা বললে এই ব্যাপারে কিছু আইডিয়া পাওয়া যেতে পারে আর কি। ভাইয়ার সাথে আমার সরাসরি যোগাযোগ আছে, আমি ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। তো আহ সবাইকে অনেক ধন্যবাদ ঘন্টা দেড়েক সময় দেওয়ার জন্য। আমরা মোটামুটি কিছু অ্যাকশন প্ল্যান পেয়ে গেছি। গ্রুপে আসলে অনেক মেম্বার আছেন, মডারেটর আছেন, আপনাদেরকে আমি সবাইকে অ্যাডমিন হিসেবে দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বাট দিন শেষে আসলে জিনিসটা না, মানে ছাত্র জনতার যে ত্যাগ তিতিক্ষা করার, সেটা তারা করে ফেলছেন। আমরা আসলে একটা প্রিভিলেজ লাইফ লিড করি এবং আমাদের পক্ষে এই ধরনের কিছু পরিবর্তন বাংলাদেশের জন্য আনা আনথিঙ্কেবল ছিল। আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে আহ মানে রুবিনা খালা যেটা বলতেছিলেন যে উনি জীবদ্দশায় দেখবেন এক্সপেক্ট করে না, আমি আমার এক্সপেক্ট করি নাই যে চুল পাকার বয়সের আগে আমি কখনো দেখবো। বিকজ জেনজি কে ধরে নিছি যে তারা আসলে মোবাইল টেপা জেনারেশন, ওদেরকে দিয়ে আর কি হবে, রাইট? সেই জায়গা থেকে তারা আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছেন। তারা রাজনীতি সচেতন, তারা দেশ সচেতন, তারা তাদের অবস্থান সচেতন। এখন আমাদের টার্ন যে নিজেদের প্রিভিলেজের জায়গাটা ভেঙে নিজের জন্য চিন্তা করা, বা না দিয়ে হলো অ্যাটলিস্ট ইন প্যারালাল দেশের জন্য কিছু চিন্তা করা, এবং ছোট হোক বড় হোক যে কোনো এফোর্টই হোক নিজ দায়িত্বে করা। তো এই আপিলটা আপনাদের সবার কাছে রাখবো। যোগাযোগ থাকুক, কথা হতে থাকুক, পরামর্শ দেন। আমি আমার সাইট থেকে চেষ্টা করব যোগাযোগ করার, যাদেরকে আমি চিনি তাদের থ্রুতে তাদের ইনফরমেশন আমি গ্রুপে শেয়ার করব। আপনাদের থাকলে আপনারা আমাকে জানান, আমরা একটা প্ল্যান করি কিভাবে তাদেরকে হাইলাইট এবং প্রমোট করা যায়, যাতে ইভেনচুয়ালি আমাদের গ্রুপটা এমন একটা কিছু হোক যেখানে শুধু রিসোর্স থাকবে, মানে অসম্ভব লেভেলের রিসোর্স থাকবে, এবং সেটা ট্র্যাকেবল হবে আর কি। আপনি সেই জিনিসগুলো থেকে ট্র্যাক করে বের করতে চাচ্ছেন যে আপনি যা খুঁজতেছেন সেই জিনিসটা আপনি পাবেন, এবং সেই মানুষের সাথে আপনি কাজ করতে পারবেন। দ্যাট শুড বি আওয়ার গোল। ইফ দ্যাট ইজ অল, আর কেউ কি লাস্ট কমেন্ট দিতে চান? না হলে আমরা ক্লোজ করবো। আমি এখানে আসার আগে ভীষণ ভয় পেয়েছিলাম আর একটু অ্যাংশাস ছিলাম যে এখান থেকে কি হবে, কিন্তু এখানে আসার পরে এতক্ষণ এগুলো সমস্ত সবার কথা শোনার পরে আমি খুবই আশাবাদী এবং মনে করছি যে আমরা ঠিক দিকে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। Great work, Shafi Khan. Good job. I'm just a vehicle. I'm just trying to connect people. So আমাদের সবাইকে আগে আসতে হবে। Please do your part and let's keep it alive. Let's not let এটাকে আমরা মরতে না দিই আর কি, এই স্পিরিটটা থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ। গুড নাইট। থ্যাংক ইউ সবাইকে। খুদা হাফেজ। বাই বাই। থ্যাংক ইউ।